আরিফুর রহমান তার ইমেইলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার বন্ধুর সাথে। সে বহু বছর ধরে এই পেশায় আছে। তার ঘটনাটি আমি তার কাছ থেকে শুনেছিলাম। আমার বন্ধুর নাম হাসমত আলী। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঠিক সেইভাবে বলি যেভাবে আমি আমার বন্ধু হাসমত আলীর কাছ থেকে শুনেছিলাম। বলছেন হাসমত আলী, আমার নাম হাসমত আলী, পেশায় আমি একজন অ্যাম্বুলেন্স চালক। এই শহরে গত 15টা বছর ধরে অ্যাম্বুলেন্স চালাচ্ছি। কত শত মানুষের শেষ যাত্রার সঙ্গী হয়েছি, কত মুমূর্ষু রোগীকে জীবনের ঠিকানায় পৌঁছে দিয়েছি, তার কোনো ইয়ত্তা নেই। কত লাশ কাঁধে নিয়েছি, কত রক্তের দাগ নিজে হাতে পরিষ্কার করেছি। এই কাজ করতে করতে মনটা পাথর হয়ে গেছে। ভয় ডর বলতে কিছু আমার মধ্যে আর অবশিষ্ট নেই বলেই আমি বিশ্বাস করতাম। কিন্তু সেই রাতের ঘটনা আমার সেই বিশ্বাসকে চিরদিনের জন্য ভেঙে চুরমার করে দিয়েছে। সেই রাতের কথা মনে পড়লে আজও আমার বুকের ভেতরটা অজানা আতঙ্কে হিম হয়ে আসে, গায়ের লোম খাড়া হয়ে যায়। সময়টা ছিল বুধবার, রাত আনুমানিক 2টো বাজে। সারাদিনের খাটুনির পর সবেমাত্র একটু শান্তির ঘুম চোখে নেমে এসেছিল। হঠাৎ করে আমার পুরনো মডেলের মোবাইল ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। এই অসময়ে ফোন বাজার অর্থ একটাই, নতুন কোনো কল এসেছে। ঘুমের ঘরেই ফোনটা হাতে নিলাম। অচেনা একটা নম্বর থেকে কল এসেছে। আমি কিছুটা বিরক্তি নিয়েই কলটা ধরলাম। হ্যালো বলতেই ওপাশ থেকে এক নারীর কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা ভীষণ মিষ্টি, তবে তার মধ্যে চাপা আতঙ্ক আর কান্নার সুর স্পষ্ট। মহিলাটি কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা গলায় বললেন, ভাই, আপনি কি অ্যাম্বুলেন্স ড্রাইভার বলছেন? আমি ঘুম জড়ানো গলায় জবাব দিলাম, জি বলছি। কে বলছেন আর কি হয়েছে? মহিলাটি বললেন, আমার নাম রেশমা। আমরা একটা মারাত্মক বিপদে পড়েছি। আমাদের গাড়িটা পদ্মা ব্রিজের কাছে জাজিরা প্রান্তের সংযোগ সড়কের সামনে অ্যাক্সিডেন্ট করেছে। আমার স্বামীর অবস্থা খুব খারাপ। আপনি কি দয়া করে একটু তাড়াতাড়ি আসবেন? এখানে আশেপাশে কোনো সাহায্য পাচ্ছি না। পদ্মা ব্রিজের নাম শুনে আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। আমি থাকি ঢাকার মিরপুরে। এখান থেকে পদ্মা ব্রিজের জাজিরা প্রান্ত মানে বহু দূরের পথ। এত রাতে সেখান থেকে আমার কাছে কল আসার কোনো মানেই হয় না। আশেপাশে তো নিশ্চয়ই অনেক অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। তারা সেখানে কল না করে এত দূরে আমার কাছে কেন কল করলো? এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি তাকে বললাম, আপা, আমি তো ঢাকা থেকে বলছি। জাজিরা তো অনেক দূর। আপনারা কাছের কোনো অ্যাম্বুলেন্সকে খবর দিন। আমি যেতে যেতে তো অনেক দেরি হয়ে যাবে। আমার কথা শুনে মহিলাটি যেন আরো বেশি কান্নায় ভেঙে পড়লেন। আকুতি ভরা কণ্ঠে বললেন, ভাই, আল্লাহর দোহাই লাগে, আপনি না করবেন না। আমার কাছে আর কোনো নম্বর নেই। এক পরিচিত আপনার নম্বর দিয়ে বলেছিল বিপদে পড়লে আপনাকে পাওয়া যাবে। আমার স্বামী মনে হয় আর বাঁচবে না। আপনি না আসলে আমরা খুব বিপদে পড়ব। যা টাকা লাগে আমি দেব, আপনি শুধু চলে আসুন। মহিলাটির কান্নায় আমার মনটা গলে গেল। পেশার তাগিদে হোক বা মানবিকতার খাতিরে আমি আর না করতে পারলাম না। হয়তো সত্যিই তারা কোনো উপায় না পেয়ে আমাকে কল করেছে। ভাবলাম এমন বিপদের সময়ে একজন মানুষকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। রিজিকের মালিক আল্লাহ, হয়তো এই কলটা আমার রিজিকেরই অংশ। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি কাঁদবেন না, আমি আসছি। আমার পৌঁছতে ঘন্টা দেড়েকের মতো সময় লাগতে পারে। আপনারা ওইখানে অপেক্ষা করুন। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। দ্রুত বিছানা ছেড়ে উঠে পড়লাম। তাড়াহুড়ো করে পোশাক পাল্টে মুখে একটু পানি দিয়ে বেরিয়ে পড়লাম আমার সঙ্গে আমার অ্যাম্বুলেন্সটার দিকে। গভীর রাতে আমার কোনো হেল্পার বা সহকারী থাকে না। একাই যেতে হবে। তাতে অবশ্য আমার কোনো সমস্যা হয় না, বরং একা থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অ্যাম্বুলেন্সে উঠে ইঞ্জিন চালু করার আগে একবার বিসমিল্লাহ বলে নিলাম। তারপর স্টিয়ারিং ঘুরিয়ে ঢাকার নির্জন রাস্তা ধরে ছুটতে শুরু করলাম পদ্মা সেতুর উদ্দেশ্যে। রাতের ঢাকা শহর যেন এক অচেনা রূপ ধারণ করেছে। দিনের বেলার কোলাহল, ব্যস্ততা, যানজট কিছুরই কোনো চিহ্ন নেই। চারপাশ নিস্তব্ধ, শুধু আমার অ্যাম্বুলেন্সের সাইরেনের মৃদু আওয়াজ সেই নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিচ্ছে। যত এগোচ্ছিলাম ততই আমার মনের ভেতর খটকাটা আবার ফিরে আসছিল। এত দূরের একটি কল, কিভাবে তারা আমার নম্বর পেল? পরিচিত কি হতে পারে যে আমার নম্বর এত দূরে কাউকে দেবে? আর দিলই বা কেন? জাজিরা বা তার আশেপাশে কি কোনো অ্যাম্বুলেন্স নেই? প্রশ্নগুলো মাথায় ঘুরছিল, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। আমি মনকে বোঝালাম, হয়তো এমন কোনো জরুরি অবস্থা তৈরি হয়েছিল যে হাতের কাছে যার নম্বর পেয়েছে তাকেই কল দিয়েছে। মানুষের বিপদের সময় মাথা ঠিক থাকে না, এমনটা হতেই পারে। এসব ভাবতে ভাবতে আমি মেয়র হানিফ ফ্লাইওভার পার হয়ে হাইওয়েতে উঠলাম। রাস্তা একেবারে ফাঁকা। গাড়ির গতি বাড়িয়ে দিলাম। রাতের অন্ধকারে হাইওয়ের দুপাশের গাছপালা আর ঘরবাড়িকে অস্পষ্ট ছায়ার মতো মনে হচ্ছিল।
মাঝে মাঝে দু একটা ট্রাক তীব্র গতিতে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তাদের হেডলাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছিল কিছুক্ষণের জন্য। আমার মনে হচ্ছিল আজকের রাতটা যেন অন্য রাতের চেয়ে একটু বেশি নির্জন, একটু বেশি অন্ধকার। চারপাশের নিস্তব্ধতাটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল। একটা অজানা অস্বস্তি ধীরে ধীরে আমার মনের ভেতর দানা বাঁধতে শুরু করলো। কেন এমন লাগছে তা বুঝতে পারছিলাম না। হয়তো গভীর রাতে একা একা এতটা পথ পাড়ি দিচ্ছি বলেই এমন মনে হচ্ছে। নিজের মনকে শক্ত করার চেষ্টা করলাম। আমি হাসপাতালে, ভয় পেলে আমার চলে না। এ ভেবে আমি গাড়ির গতি আরো বাড়িয়ে দিলাম। আমার লক্ষ্য এখন একটাই, যত দ্রুত সম্ভব পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পৌঁছানো। সেখানে এক বিপদগ্রস্ত নারী তার মুমূর্ষু স্বামীকে নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। তাদের কাছে আমাকে পৌঁছাতেই হবে। ঘন্টাখানেক একটানা গাড়ি চালানোর পর আমি পদ্মা সেতুর বিশাল কাঠামোর কাছাকাছি চলে এলাম। রাতের অন্ধকারে সেতুর আলো ঝলমল করছে, যেন এক বিশাল দৈত্য নদীর উপর শুয়ে আছে। সেতু পার হয়ে জাজিরা প্রান্তের সংযোগ সড়কের দিকে এগিয়ে গেলাম। মহিলাটি ঠিক যেমনটা বলেছিল সেই জায়গাতে এসে আমি অ্যাম্বুলেন্সটা থামালাম। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার আর শুনশান। দূরে দু একটা টিমটিমে আলোর বিন্দু ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। সংযোগ সড়কটা মূল হাইওয়ে থেকে কিছুটা ভেতরে হওয়ায় এখানে গাড়ির আনাগোনা নেই বললেই চলে। রাতের এই প্রহরে জায়গাটা এতটাই নির্জন যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। আমার অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি গাড়ি থেকে নেমে চারদিকে তাকালাম। কোথাও কেউ নেই। কোনো ভাঙা গাড়ি বা দুর্ঘটনা ঘটেছে এমন কোনো চিহ্ন চোখে পড়লো না। আমার বুকের ভেতরটা হঠাৎ করে ছ্যাদ করে উঠলো। তাহলে কি কেউ আমার সাথে মজা করেছে? এত রাতে এতটা পথ আমাকে নিয়ে তামাশা করার কি মানে থাকতে পারে? প্রচন্ড রাগে শরীর জ্বলে যাচ্ছিল। পকেট থেকে মোবাইলটা বের করে সেই নম্বরটায় আবার কল দিলাম। রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। একবার, দুইবার, তিনবার একই অবস্থা। আমার রাগ তখন চরমে। চতুর্থবার কল দেওয়ার জন্য যখন নম্বরটা ডায়াল করতে যাব, ঠিক তখনই ওপাশ থেকে কলটা রিসিভ হলো। সে একই নারী কণ্ঠ, তবে এবার যেন আরো কাছ থেকে ভেসে আসছে। হ্যালো। আমি প্রায় চিৎকার করে বললাম, আমি তো জাজিরা সংযোগ সড়কের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওপাশ থেকে মহিলাটি শান্ত শীতল কণ্ঠে জবাব দিল, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি পেছনে তাকান। কথাটা শোনার সাথে সাথে আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পেছনে তো নিখোঁজ কালো অন্ধকার ছাড়া কিছুই ছিল না। আমার শরীরটা কেমন যেন অবশ্যই আসছিল। ঢোক গিলে কাঁপা কাঁপা পায়ে আমি পেছনে ঘুরলাম। আর যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার অ্যাম্বুলেন্স থেকে মাত্র 2-2.5 গজ দূরে একজন যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে বিয়ের শাড়ি, সর্বাঙ্গে সোনার গয়না, মুখটা চাঁদের মতো সুন্দর কিন্তু ফ্যাকাশে। আর তার পাশেই রাস্তার উপর পড়ে আছে একজন পুরুষ, পরনে নতুন বরের শেরওয়ানি। তার মাথাটা থেতলে গেছে, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। দেখেই বোঝা যাচ্ছে কোনো মারাত্মক দুর্ঘটনায় তার এই অবস্থা হয়েছে। তাদের ঠিক পাশে একটা সাদা প্রাইভেট কার বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। গাড়িটার সামনের অংশটা দুমড়ে মুচড়ে এমন ভাবে মিশে গেছে যে দেখলেই গা শিউরে ওঠে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। এটা কিভাবে সম্ভব? আমি তো এখানে প্রায় 5-7 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এই সময়ের মধ্যে আমি একবারের জন্য কোনো ভাঙা গাড়ি বা নবদম্পতিকে দেখিনি। এত বড় একটা বিধ্বস্ত গাড়ি আর দুজন মানুষ আমার এত কাছে দাঁড়িয়েছিল, অথচ আমি কিছুই টের পেলাম না। আমার চোখের সামনে তারা যেন শূন্য থেকে উদয় হলো। একটা তীব্র অবর্ণনীয় ভয় আমাকে গ্রাস করে ফেললো। মনে হচ্ছিল আমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছি। আমি স্থানের মতো দাঁড়িয়েছিলাম, নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম। আমার ভাবনার মাঝেই নববধূরূপী মেয়েটি আমার দিকে তার হাতটা বাড়িয়ে ইশারা করলো। তার চোখ মুখে কোনো অভিব্যক্তি নেই, কান্নার লেশ মাত্র নেই। শান্ত স্থির দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে। তার সেই চাহনিটা আমার কাছে স্বাভাবিক মনে হলো না। কেমন যেন একটা শীতল অপার্থিব অনুভূতি ছিল সেই দৃষ্টিতে। কিন্তু পড়ে থাকা লোকটির অবস্থা দেখে আমার পেশাগত দায়িত্ববোধ জেগে উঠল। অবস্থা নিঃসন্দেহে গুরুতর। এই মুহূর্তে ভয় পেয়ে দাঁড়িয়ে থাকলে চলবে না। যাই ঘটুক না কেন, আমার দায়িত্ব পালন করতে হবে। হয়তো আমি ভুল দেখেছি, হয়তো তার আগে থেকে এখানে ছিল, কিন্তু অন্ধকারের কারণে আমি খেয়াল করতে পারিনি। মনকে যুক্তি দিয়ে বোঝালাম, 7-5 না ভেবে আমি দ্রুত তাদের দিকে ছুটে গেলাম। কাছে গিয়ে দেখলাম অবস্থা যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি খারাপ। ছেলেটার মাথাটা প্রায় পুরোটাই থেতলে গেছে, মগজ বেরিয়ে পড়েছে। এত বিভৎস দৃশ্য দেখার অভ্যাস আমার থাকলেও আজ কেন জানি গা গলিয়ে উঠছিল। মেয়েটির দিকে তাকিয়ে দেখলাম তার কপাল থেকে অনবরত রক্ত ঝরছে। শাড়ির একটা অংশ রক্তে ভেজে লাল হয়ে গেছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দৌড়ে গিয়ে অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারটা বের করে আনলাম।
কিন্তু আমি একা, সঙ্গে কোনো সহকারী নেই। এই থেতলে যাওয়া দেহটা একটা স্ট্রেচারে তোলা প্রায় অসম্ভব। তাই স্ট্রেচারটা পাশে রেখে আমি ছেলেটার নিথর দেহটা কোলে তুলে নেওয়ার চেষ্টা করলাম। লাশের ভার আর বিভৎস অবস্থা সত্ত্বেও আমি কোনো মতে তাকে কোলে তুলে নিলাম। শরীরটা বরফের মতো ঠান্ডা। মেয়েটিকে বললাম, আপা, আপনি একটু কষ্ট করে আমার পেছন পেছন অ্যাম্বুলেন্সের দিকে আসুন, আপনার অবস্থা ভালো না। মেয়েটি কোনো কথা বলল না, শুধু যন্ত্রের মতো মাথা নাড়লো। আমি লাশটা নিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে এলাম। দরজা খুলে সাবধানে লাশটা ভেতরে রাখলাম। তারপর মেয়েটিকে বললাম, আপনি এই সিটটা শুয়ে পড়ুন, আপনার মাথা থেকে অনেক রক্ত পড়ছে, বসে থাকা ঠিক হবে না। মেয়েটি চুপচাপ আমার নির্দেশ পালন করলো। তার আচরণে কোনো ব্যথা বা যন্ত্রণার চিহ্ন নেই। মনে হচ্ছে যেন কিছুই হয়নি, যেন তার শরীরে যে আঘাত লেগেছে তা সে টেরই পাচ্ছে না। তার এই অস্বাভাবিক হাসি আমার ভয়টাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু আমি ভাবলাম, হয়তো সদ্য বিবাহিত স্বামীর এমন মর্মান্তিক মৃত্যুতে সে এতটাই শোকাহত যে নিজের শারীরিক কষ্টের অনুভূতি হারিয়ে ফেলেছে। মানুষের মন বড় অদ্ভুত, শোকে মানুষ পাথর হয়ে যেতেই পারে। আমি তাড়াতাড়ি একটা ফার্স্ট এইড বক্স থেকে গজ আর ব্যান্ডেজ বের করে মেয়েটির কপালের ক্ষতটা কোনো মতে পরিষ্কার করে বেঁধে দিলাম। তারপর আর এক মুহূর্ত দেরি না করে ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। ইঞ্জিন চালু করে সর্বশক্তি দিয়ে অ্যাক্সিলেটরে চাপ দিলাম। আমার লক্ষ্য এখন একটাই, সবচেয়ে কাছের কোনো হাসপাতালে পৌঁছানো। কিন্তু আমি জানতাম না, আমার জীবনের সবচেয়ে ভয়াবহ যাত্রাটা সবে মাত্র শুরু হয়েছে। অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ওই দুটি অবয়ব যে মানুষ নয়, অন্য কিছু, তা বুঝতে আমার আর বেশি দেরি ছিল না। অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হাতে নিয়ে আমি ঝড়ের গতিতে গাড়ি ছোটালাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, যত দ্রুত সম্ভব একটা হাসপাতালে পৌঁছাতে হবে। ছেলেটা যে আর বেঁচে নেই সে বিষয়ে আমি প্রায় নিশ্চিত। তার মাথার যা অবস্থা, তাতে প্রাণের কোনো চিহ্ন থাকার কথা নয়, কিন্তু মেয়েটার জীবন বাঁচানো দরকার। তার কপাল থেকে যে পরিমাণ রক্ত ঝরছিল, তাতে তাকে তাড়াতাড়ি চিকিৎসা না দিলে আরো কোনো বিপদ ঘটে যেতে পারে। রাস্তা আগের মতোই নির্জন, অন্ধকার। আমার গাড়ির হেডলাইটের আলো সেই অন্ধকার ছেড়ে এগিয়ে চলেছে। আমি আয়নায় পেছনের দিকে তাকালাম। মেয়েটি সিটের উপর স্থির হয়ে শুয়ে আছে। তার চোখ দুটি খোলা, অপলক দৃষ্টিতে সে ছাদের দিকে তাকিয়ে আছে। তার চেহারায় কোনো ভাবান্তর নেই। ব্যথা, যন্ত্রণা, ভয় বা শোক কোনো কিছুরই ছিটে ফোটাও তার মুখে প্রকাশ পাচ্ছে না, বরং তার মুখটা কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত। এই শান্ত ভাবটাই আমার বুকের ভেতর কাটার মতো বেঁধেছিল। আমার ভয় হচ্ছিল মেয়েটা আবার জ্ঞান হারিয়ে ফেলে কিনা। তার সাথে কথা বলাটা জরুরি, তাকে সজাগ রাখা দরকার। তাই আমি ড্রাইভিং সিট এবং পেছনের কেবিনের মাঝখানে যে ছোট্ট স্লাইডিং জানালাটা থাকে সেটা খুলে দিলাম। তারপর তাকে উদ্দেশ্য করে বললাম, আপা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার নামটা যেন কি বলেছিলেন? আমার ডাকে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। সে যেমন ভাবে শুয়েছিল ঠিক তেমন ভাবে শুয়ে রইল। তার দৃষ্টি ছাদের এক নির্দিষ্ট বিন্দুতে স্থির। আমি আবার ডাকলাম, এবার একটু জোরে, আপা, ও আপা, আমার কথা কি কানে যাচ্ছে? আপনার বাড়ির লোকজনকে তো খবর দিতে হবে, এটা ফোন নম্বর দিন। এবারও কোনো উত্তর নেই। আমার গলার স্বর কি তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, নাকি সে এতটাই শোকাস্তব্ধ যে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে? আমি বুঝতে পারছিলাম না। তার এই নিথর নীরব অবস্থাটা আমার অস্বস্তিটাকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছিল। আমি লাস্টের দিকে একবার তাকালাম। স্ট্রেচারের উপর সাদা চাদরে ঢাকা নিথর দেহ। ছেলেটার জন্য আমার খুব মায়া হচ্ছিল। আহারে, এছাড়া নতুন জীবন শুরু করতে না করতেই সব শেষ। এ মেয়েটারে বা কি হবে? বিধবা হয়ে গেল বিয়ের প্রথম দিনেই। এসব ভাবতে ভাবতে আমি আবার মেয়েটার দিকে মনোযোগ দিলাম। কিছুক্ষণ চুপচাপ গাড়ি চালানোর পর আমি আবার বললাম, আপা, ভয় পাবেন না, আমরা তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে যাব, সব ঠিক হয়ে যাবে। এবার মেয়েটি নড়ে চড়ে উঠলো। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার চোখের দৃষ্টি এতটাই শীতল আর অন্তর্ভেদী ছিল যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। সেই চোখে কোনো শোক ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা। আমি তাকে সাহস জোগানোর জন্য বললাম, চিন্তা করবেন না, আপনার স্বামীর জন্য আমরা দুঃখিত, কিন্তু আপনাকে তো বাঁচতে হবে। আমার কথা শুনে মেয়েটি কোনো জবাব দিল না। সে শুধু আমার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে রহস্যময় হাসি। হাসিটি এতটাই বেমানান আর অস্বাভাবিক ছিল যে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। এই পরিস্থিতিতে কেউ হাসতে পারে? যার স্বামী পাশে মরে পড়ে আছে, যার নিজের মাথা ফেটে রক্ত ঝরছে, সে কিভাবে হাসে? আমার মনে হলো আমি হয়তো ভুল দেখছি, হয়তো আলোর স্বল্পতার কারণে আমার চোখের ভুল। কিন্তু না, আমি স্পষ্ট দেখলাম মেয়েটা হাসছে, একটা বাঁকা বিদ্রুপ মেশানো হাসি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি কোনো মতে ঢোক গেলে আবার সামনের রাস্তায় মনোযোগ দিলাম, কিন্তু মন থেকে ওই হাসির দৃশ্যটা সরাতে পারছিলাম না। আমার মনে হতে লাগলো এ মেয়ে স্বাভাবিক নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। কিন্তু কি সেই গড়বড় তা আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি তখন ভাবলাম,
হয়তো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এমন মর্মান্তিক একটা আঘাত পাওয়ার পর মানুষের মাথা ঠিক না থাকাই স্বাভাবিক। হয়তো সে বুঝতে পারছে না কি ঘটে গেছে, সে হয়তো জানেই না যে সে হাসছে। এই যুক্তিটা দিয়ে আমি মনকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার ভেতরের ভয়টা কিছুতেই কমছিল না। আমি অ্যাম্বুলেন্সের গতি আরো বাড়িয়ে দিলাম। পেছনের কেবিন থেকে আসা একটা অজানা আতঙ্ক আমাকে তাড়া করছিল। মনে হচ্ছিল আমার পেছনে কোনো মানুষ নয়, বরং অন্য কোনো অবয়ব বসে আছে। একটা খারাপ জিনিস যার উপস্থিতি আমার পুরো সত্তাকে নাড়িয়ে দিচ্ছিল। আমি স্টিয়ারিংটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। বারবার আয়াতুল কুরসি পড়তে লাগলাম মনে মনে। এই মুহূর্তে আল্লাহ ছাড়া আর কোনো সহায় নেই আমার। কিছুক্ষণ পর মেয়েটি নিজে থেকেই কথা বলে উঠল। তার কণ্ঠস্বর আগের মতোই মিষ্টি, কিন্তু এবার তার মধ্যে কোনো কান্না বা আকুতি ছিল না, ছিল এক ধরনের আবেগহীন সুর। আজ সন্ধ্যায় আমাদের বিয়ে হয়েছে, সে বলল। আমি চমকে উঠে আয়নায় তার দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে আছে। সে বাঁকা হাসিটা তখনও তার মুখে লেগে আছে। সে বলতে লাগলো, আমরা ঢাকা থেকে আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম সখীপুরে। একটা ট্রাকের সাথে কথাটা শেষ করলো না সে। আমি জিজ্ঞেস করলাম, আপনাদের সাথে আর কে কে ছিল? বরযাত্রীরা? মেয়েটি বলল, তারা অন্য গাড়িতে ছিল। আমাদের এই প্রাইভেট কারে শুধু আমি, আমার স্বামী আর ড্রাইভার ছিল। অ্যাক্সিডেন্টে ড্রাইভার সাথে সাথে মারা যায়, আর আমার স্বামীর এই অবস্থা হয়। আমি গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যাই। বরযাত্রীরা অন্য অ্যাম্বুলেন্সে করে আহতদের নিয়ে চলে গেছে। তোর কথা শুনে আমার খটকাটা আরো তীব্র হলো। এটা কেমন কথা? নব দম্পতিকে মরণাপন্ন অবস্থায় রাস্তায় ফেলে রেখে অন্য আহতদের নিয়ে বরযাত্রীরা চলে যাবে? এটা তো একেবারে অসম্ভব। যে কোনো পরিস্থিতিতেই তো তারা বর বউকে আগে উদ্ধার করার চেষ্টা করত। তাছাড়া মেয়েটার কথায় কোনো দুঃখ বা আবেগের লেশ মাত্র নেই। সে এমন ভাবে কথা বলছে যেন অন্য কারো গল্প শোনাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না যে আমি এক গভীর এবং ভয়ঙ্কর রহস্যের জালে জড়িয়ে পড়েছি। এই অ্যাম্বুলেন্সের ভেতরে যা আছে তা স্বাভাবিক কিছু নয়। আমার শরীর ভয়ে কাঁপতে শুরু করলো, কিন্তু পালানোর কোনো পথ নেই। আমি এই চলন্ত গাড়িতে বন্দী। আমার পেছনে বসে আছে এক রহস্যময়ী নারী আর তার স্বামীর লাশ। এই রাতের শেষ কোথায় তা আমি জানি না। আমি শুধু জানি আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে। এই ভয়াল রাতটা শেষ হওয়ার আগেই আমাকে কোনো একটা নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে হবে। অ্যাম্বুলেন্সের ইঞ্জিন একটানা গর্জন করে চলেছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমার বুকের ভেতরের ধকপকানি। পিছনের কেবিনে বসে থাকা মেয়েটির অস্বাভাবিক আচরণ আমার মনকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। তার সেই শীতল চাহনি আর ঠোঁটের কোণে লেগে থাকা বীভৎস বাঁকা হাসিটা কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছিলাম না। আমি বারবার নিজেকে বোঝাচ্ছিলাম যে মেয়েটি হয়তো শোকে পাথর হয়ে গেছে অথবা মানসিক ভারসাম্য হারিয়েছে, কিন্তু আমার মন এই যুক্তি মানতে চাইছিল না। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল ব্যাপারটা আরো অনেক বেশি জটিল এবং ভয়ঙ্কর। আমি ড্রাইভিং সিট আর পেছনের কেবিনের মধ্যকার ছোট জানালাটা খোলা রেখেছিলাম যাতে মেয়েটার উপর নজর রাখা যায়। আমি ভয় পাচ্ছিলাম সে আবার জ্ঞান হারায় কিনা বা অন্য কোনো অঘটন ঘটিয়ে বসে কিনা। কিন্তু আমার এই নজর রাখার চেষ্টাটাই যেন আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। কারণ যতবার আমি আয়নায় তার দিকে তাকাচ্ছি ততবারই আমার শরীর ভয়ে হিম হয়ে যাচ্ছে। মেয়েটা এক ধ্যানে আমার দিকেই তাকিয়েছিল, তার চোখের পলক পড়ছিল না। সেই স্থির অপলক দৃষ্টি আমার পিঠের উপর যেন হাজারটা সূচ ফোটাচ্ছিল। মনে হচ্ছিল তার চোখ দিয়ে সে আমার ভেতরের সমস্ত ভয়, সমস্ত আতঙ্ক শুষে নিচ্ছে। আমি বারবার তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তাকে স্বাভাবিক রাখার জন্য। আপা, আপনার কি খুব কষ্ট হচ্ছে? আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ ধৈর্য ধরুন, আমি বললাম। সে আমার কথার কোনো জবাব দিল না, শুধু সেই বাঁকা হাসিটা যেন আরো চওড়া হলো। তার চেহারায় কোনো যন্ত্রণার ছাপ নেই, মাথা থেকে তখনও রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রক্ষেপে নেই, যেন ওটা তার শরীরে নয়, অন্য কারো শরীর থেকে রক্ত ঝরছে। আমার গলা শুকিয়ে আসছিল। আমি তাকে আবার প্রশ্ন করলাম, আপনারা ঢাকা থেকে সখীপুরের কোন গ্রামে যাচ্ছিলেন? আপনার শ্বশুর বাড়ির কারো নম্বর থাকলে দিন, আমি খবরটা দিয়ে দিই। এবারও সে নীরব। তার এই নীরবতা আমার কাছে অসহ্য লাগছিল। মনে হচ্ছিল এই নীরবতার আড়ালে কোনো এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, যে আমি জানতে পারলে হয়তো আর নিজেকে ঠিক রাখতে পারবো না। আমি আর তার দিকে না তাকিয়ে সামনের রাস্তায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মন পড়ে রইল পেছনেই। অনেকক্ষণ পর যখন আমি প্রায় হাল ছেড়ে দিয়েছি, তখন মেয়েটি হঠাৎ করে কথা বলে উঠল। তার কণ্ঠস্বর এবারও ছিল আবেগহীন। আজ সন্ধ্যায় আমাদের বিয়ে হয়েছে। সে আগের কথার পুনরাবৃত্তি করলো। কত স্বপ্ন ছিল আমাদের, নতুন জীবন শুরু করব, কত আনন্দ, সবাই কত খুশি ছিল। তার কথা বলার ধরনটা ছিল খুব অদ্ভুত। সে যেন কোনো আনন্দের স্মৃতিচারণ করছে, কিন্তু তার কণ্ঠে আনন্দের লেশমাত্র ছিল না, ছিল শুধু একরাশ শূন্যতা। সে বলে চলল, আমরা যে প্রাইভেট কারে ছিলাম সেটা ছিল নতুন,
আব্বা আমাকে উপহার দিয়েছিলেন। ড্রাইভার খুব সাবধানে চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করে থেকে একটা ট্রাক যেন মাটি ফুঁড়ে উদয় হলো। তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল। তারপর একটা প্রচন্ড শব্দ। আর কিছু আমার মনে নেই। তার কথাগুলো আমার কাছে একটা সাধারণ দুর্ঘটনার বিবরণ বলেই মনে হচ্ছিল, কিন্তু আমার খটকা লাগলো অন্য জায়গায়। আমি জিজ্ঞেস করলাম, আপনি বললেন বরযাত্রীরা অন্য অ্যাম্বুলেন্সে করে চলে গেছে, তারা আপনাদের এই অবস্থায় ফেলে রেখে কিভাবে চলে গেল? এটা তো খুব অস্বাভাবিক। আমার প্রশ্নটা শুনে মেয়েটি আবার সে বিভৎস হাসিটা হাসলো, বলল, অস্বাভাবিক? জগতে কত কিছুই তো অস্বাভাবিক ঘটে, তাই না? হয়তো তারা ভেবেছিল আমরা আর বেঁচে নেই, তাই লাশ ফেলে তো খুব অস্বাভাবিক। আমার প্রশ্নটা শুনে মেয়েটি আবার সে বিভৎস হাসিটা হাসলো, বলল, অস্বাভাবিক? জগতে কত কিছুই তো অস্বাভাবিক ঘটে, তাই না? হয়তো তারা ভেবেছিল আমরা আর বেঁচে নেই, তাই লাশ ফেলে রেখে যারা বেঁচে ছিল তাদের নিয়ে চলে গেছে। তার এই জবাব আমার ভয়কে সহস্র গুণে বাড়িয়ে দিল। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কথা বলতে পারে না। তার কথায় যুক্তি ছিল না, ছিল এক ভয়ঙ্কর সত্যের ইঙ্গিত, যা আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না। তার প্রতিটি কথা, প্রতিটি হাসি আমার কাছে ধাঁধার মতো মনে হচ্ছিল। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি আমাকে ফোন করলেন কিভাবে? আপনার কাছে তো ফোন থাকার কথা নয়। মেয়েটি হাসতে হাসতে বলল, কেন? আপনার কি মনে হয় আমার ফোন করার ক্ষমতা নেই? এই কথাটা শোনার পর আমার আর কোনো সন্দেহ রইল না যে আমি কোনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি না। আমার অ্যাম্বুলেন্সে যে বসে আছে সে কোনো মানুষ নয়, সে অন্য কিছু, একটা ছায়ামূর্তি, একটা অবয়ব, যা মানুষের রূপ ধরে আমার সাথে কথা বলছে। আমার শরীর ভয়ে অসাড় হয়ে গেল। হাত পা কাঁপতে শুরু করলো। স্টিয়ারিং ধরা হাতটা ঘেমে ভিজে যাচ্ছিল। আমি আর এক মুহূর্ত এই গাড়িতে থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল এখন এই গাড়ি থামিয়ে চিৎকার করতে করতে দৌড়ে পালাই, কিন্তু আমি জানি আমি পালাতে পারবো না। এই ভয়ঙ্কর অবয়ব আমাকে পালাইতে দেবে না। আমি আয়নার দিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না। আমার চোখ দুটো রাস্তার উপরে স্থির করে রেখেছিলাম, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম মেয়েটির সেই অন্তর্ভেদী দৃষ্টি আমার উপর স্থির হয়ে আছে। সে যেন আমার মনের ভেতরটা পড়তে পারছিল। আমার ভয়, আমার আতঙ্ক, সবকিছু সে উপভোগ করছিল। তার সেই বাঁকা হাসিটা এখন আর শুধু হাসি ছিল না, ছিল এক ভয়ঙ্কর অট্ট হাসি। যদিও সেই হাসির কোনো শব্দ আমার কানে আসছিল না, কিন্তু আমি আমার মনের কানে সেই পৈশাচিক হাসি শুনতে পাচ্ছিলাম। সেই হাসি আমার মস্তিষ্কের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি আর পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এক মুহূর্তের জন্য মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম, হে আল্লাহ, আমাকে রক্ষা করো, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। চোখ খুলতেই দেখলাম সামনের রাস্তাটা কেমন যেন কুয়াশায় ঢেকে যাচ্ছে, অথচ এটা কুয়াশার সময় নয়। একটা অস্বাভাবিক ধোঁয়াশা চারপাশটাকে গ্রাস করে নিচ্ছে। আমার গাড়ির হেডলাইটের আলো সেই ধোঁয়াশা ভেদ করতে পারছে না। আমি বুঝতে পারছিলাম কোন একটা অঘটন ঘটতে চলেছে। এক অজানা ভয়ঙ্কর পরিণতির দিকে আমি দ্রুত এগিয়ে যাচ্ছি। চারপাশের অস্বাভাবিক কুয়াশা আর পেছনের কেবিনের শীতল আতঙ্ক, এই দুইয়ের মাঝে আমি যেন পিষে যাচ্ছিলাম। আমার মস্তিষ্ক ঠিক মতো কাজ করছিল না। শরীরটা চলছিল কেবল অভ্যাসের বশে, হাত স্টিয়ারিং এ বা অ্যাক্সিলারেটরে, কিন্তু আমার আত্মাটা যেন ভয়ে সংকুচিত হয়ে একটা কোণে লুকিয়ে পড়েছে। আমি শুধু একটা জিনিস চাইছিলাম, এই ভয়ঙ্কর যাত্রা শেষ হোক, যে কোনো ভাবেই হোক। হঠাৎ করে ঘটলো ঘটনাটা। কোন রকম ঝাঁকুনি বা যান্ত্রিক গোলযোগের পূর্বাভাস ছাড়াই আমার অ্যাম্বুলেন্সটা তীব্র গতি থেকে একেবারে থেমে গেল। ইঞ্জিনটা কয়েকবার কড়কড় শব্দ করে পুরোপুরি থেমে গেল। আমি বারবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতে আর স্টার্ট নিল না। গাড়িটা রাস্তার মাঝখানে নিথর হয়ে দাঁড়িয়ে পড়লো। চারপাশে সে অদ্ভুত ধোঁয়াশা আরো ঘন হয়ে উঠেছে। হেডলাইট নিভে যাওয়ায় ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, শুধু অ্যাম্বুলেন্সের এমার্জেন্সি লাইটের লাল নীল আলোয় চারপাশটা এক ভৌতিক রূপ ধারণ করেছে। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। এই নির্জন রাস্তায় এই ভয়ঙ্কর পরিস্থিতিতে গাড়ি নষ্ট হয়ে যাওয়াটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। এর পেছনে নিশ্চয় ওই অবয়বটার হাত আছে। আমি ভয়ে ভয়ে পেছনের দিকে তাকালাম, কিন্তু কেবিনের ভেতরটা এতটা অন্ধকার যে কিছুই দেখতে পেলাম না। মেয়েটা কি এখনো সেখানে আছে নাকি? আমার সাহস হলো না। গাড়ি থেকে নামা ছাড়া আর কোনো উপায় নেই। হয়তো ইঞ্জিনের ছোটখাটো কোনো সমস্যা হয়েছে যা আমি ঠিক করতে পারবো। এই ভেবে আমি কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজাটা খুললাম এবং নিচে নামলাম। নেমে আসার সাথে সাথেই এক হিমশীতল বাতাস আমার শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। চারপাশটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। আমি পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালাম। সেই আলোয় অ্যাম্বুলেন্সের সামনেটা পরীক্ষা করার জন্য এগোতেই আমার চোখ গেল গাড়ির পেছনের দিকে। আর যা দেখলাম তা দেখার পর আমার পায়ের নিচের মাটি শুধু সরে গেল না, আমার পুরো পৃথিবীটাই যেন দুলে উঠল। আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে গলার কাছে চলে এলো।
আমি দেখলাম অ্যাম্বুলেন্সের বাইরে রাস্তার উপর সেই নবদম্পতি দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চেহারায় বা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ছেলেটার পরনে সেই বরের শেরওয়ানি, মেয়েটার পরনে বিয়ের শাড়ি। তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় একে অপরের সাথে হাসি খুশি ভাবে কথা বলছে। তাদের দেখে মনে হচ্ছে তারা যেন কোনো আনন্দ ভ্রমণে বেরিয়েছে। ছেলেটার মুখে যে বিভৎস ক্ষত আমি দেখেছিলাম তার কোনো চিহ্ন মাত্র নেই। মেয়েটার কপাল থেকেও কোনো রক্ত ঝরছে না। তারা দুজন নতুন দম্পতির মতোই একে অপরের দিকে তাকিয়ে হাসছে, খুনসুটি করছে। এই দৃশ্য দেখে আমার মাথা ঘুরে গেল। আমি কি স্বপ্ন দেখছি নাকি পাগল হয়ে গেছি? একটু আগে যে ছেলেটা থেতলে যাওয়া লাশ আমি নিজের হাতে কোলে করে অ্যাম্বুলেন্সে তুলেছি, সে কিভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারে? যে মেয়েটার মাথা ফেটে রক্ত পড়ছিল, সে কিভাবে অক্ষত শরীরে হাসতে পারে? আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আমার হাত থেকে মোবাইলটা খসে পড়ে গেল। ভয়ের তীব্রতায় আমার গা থরথর করে কাঁপছিল। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছিল। আমি বুঝতে পারছিলাম আমি কোনো স্বাভাবিক জগতে নেই। আমি এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছি যে মানুষের জ্ঞানের বাইরে। আমার এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে হঠাৎ করে সেই দম্পতি আমার দিকে তাকালো। তাদের চোখ মুখে আর সেই আনন্দ বা খুশির লেশ মাত্র নেই। তাদের মুখটা ভাবলে শীতল। আর তারপর আমার চোখের সামনে ঘটলো সেই ভয়ঙ্কর পরিবর্তন। এক মুহূর্তের মধ্যে তাদের স্বাভাবিক চেহারাটা আবার সেই রক্তাক্ত বিভৎস রূপে ফিরে গেল। ছেলেটার মাথাটা আমার চোখের সামনে থেতলে গেল। গল গল করে মগজ আর রক্ত বেরিয়ে তার কান, গলা আর কাঁধ বেয়ে পড়তে লাগলো। মেয়েটার কপাল ফেটে রক্তে ভেসে যেতে লাগলো তার মুখ। তাদের সুন্দর পোশাকগুলো ছিন্ন ভিন্ন আর রক্তমাখা হয়ে গেল। এই অসহনীয় ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার গলা ছিঁড়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা ফেটে যাবে। আমি জ্ঞান হারানোর দ্বার প্রান্তে পৌঁছে গেছি। কিন্তু জ্ঞান হারানোর আগেও আমি যা দেখলাম তা আমার জীবনের শেষ স্মৃতি হয়ে থাকবে বলে মনে হচ্ছিল। সেই স্বামী স্ত্রীর বিভৎস অবয়ব দুটো আমার দিকে তাকিয়ে খুব অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো। সেটা কোনো মানুষের হাসি ছিল না, ছিল পৈশাচিক উল্লাসের প্রতিধ্বনি। সেই শব্দহীন হাসি আমার কানে বাজছিল। হাসতে হাসতেই তারা আমার দিকে ধীরে ধীরে এগোতে শুরু করলো। তাদের প্রতিটি পদক্ষেপ আমার মৃত্যুর পরোয়ানা নিয়ে আসছিল। আমি দেখলাম ছেলেটার থেতলে যাওয়া মুখটা আমার খুব কাছে চলে এসেছে। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। আমি আর সহ্য করতে পারলাম না। তীব্র আতঙ্কে আমার চোখ দুটো বন্ধ হয়ে এলো আর আমি জ্ঞান হারিয়ে রাস্তার উপর লুটিয়ে পড়লাম। আমার শেষ অনুভূতি ছিল সেই পৈশাচিক হাসি আর আমার দিকে এগিয়ে আসা দুটি ভয়াল ছায়ামূর্তির। কতক্ষণ আমি জ্ঞান হারিয়ে রাস্তার উপর পড়েছিলাম জানি না। যখন আমার জ্ঞান ফিরলো তখন চোখের ওপর কয়েকটা টর্চ লাইটের তীব্র আলো এসে পড়লো। আমি চোখ খুলতে পারছিলাম না। কানে আসছিল কিছু মানুষের কথাবার্তার আওয়াজ। ধীরে ধীরে চোখ মেলে তাকালাম। দেখলাম আমার চারপাশে কয়েকজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। তাদের মুখে গভীর উদ্বেগের ছাপ। আমার সামনে তাদের পুলিশের জিপ গাড়িটা দাঁড় করানো। তার হেডলাইট জ্বলছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাতের অন্ধকার কেটে গিয়ে চারপাশটা আবছা আলোয় ভরে উঠেছে। একজন বয়স্ক পুলিশ অফিসার আমার মুখের উপর চোখে এসে নরম গলায় জিজ্ঞেস করলেন, আপনার কি জ্ঞান ফিরেছে? আপনি ঠিক আছেন? এখানে রাস্তার মাঝখানে এভাবে পড়েছিলেন কেন? আমি উঠে বসার চেষ্টা করলাম। শরীরটা ভীষণ দুর্বল লাগছিল। সারা গায়ে ব্যথা। গত রাতের ভয়ঙ্কর ঘটনাগুলো একে একে আমার মনে পড়তে শুরু করলো। সেই নারী কণ্ঠের ফোন কল, পদ্মা সেতুর নির্জন সংযোগ সড়ক, হঠাৎ আবির্ভূত হওয়ার সেই নবদম্পতি, তাদের রক্তাক্ত শরীর, অ্যাম্বুলেন্সের ভেতরে সেই শীতল আতঙ্ক, আর সবশেষে সেই ভয়ঙ্কর রূপান্তর এবং পৈশাচিক হাসি। সবকিছু মনে পড়তেই আমি আবার ভয়ে কেঁপে উঠলাম। পুলিশ অফিসার আমাকে ধরে বসালেন। আমার হাতে এক বোতল পানি দিয়ে বললেন, আগে একটু পানি খান, তারপর শান্ত হয়ে বলুন কি হয়েছিল আপনার সাথে। আমি ঢক ঢক করে প্রায় পুরো বোতলের পানি শেষ করে ফেললাম। তারপর কাঁপা কাঁপা গলায়, ভাঙা ভাঙা ভাষায় আমি তাদের সবটা খুলে বললাম। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথাও বাদ দিলাম না। আমার কথা বলার সময় পুলিশ অফিসাররা একে অপরের দিকে তাকাচ্ছিলেন। তাদের চোখে মুখে বিস্ময় আর অবিশ্বাসের ছাপ স্পষ্ট। আমার কথা শেষ হলে সেই বয়স্ক অফিসারটি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আমার কাঁধে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি যা বলছেন তা বিশ্বাস করা কঠিন, কিন্তু আমরা আপনার কথা অবিশ্বাসও করতে পারছি না। কারণ আপনার কথার সাথে গত সন্ধ্যায় ঘটে যাওয়া একটা ঘটনার হুবহু মিল রয়েছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি বলতে শুরু করলেন, গতকাল সন্ধ্যার দিকে ঢাকা থেকে সখীপুরের উদ্দেশ্যে রওনা হওয়া একটা বরযাত্রীর গাড়িবহর এখানে একটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। একটা বেপরোয়া ট্রাক বড় বউকে বহনকারী প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষটা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়।
তারা ঢাকা থেকে সখীপুর যাচ্ছিল। আমি রুদ্ধশ্বাসে শুনছিলাম। অফিসারটি বলে চললেন, গাড়িতে থাকা ড্রাইভার, সদ্য বিবাহিত বর এবং বউ তিনজনই মারা যায়। ছেলেটা গাড়ির ভেতরে পেশে গিয়েছিল, তার মাথাটা একেবারে থেতলে যায়। আর নতুন বউটা গাড়ি থেকে ছিটকে রাস্তার উপর আছড়ে পড়ে, তার মাথাতেও গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু নিশ্চিত করা হয়। আপনি যে বিধ্বস্ত প্রাইভেট কার আর নবদম্পতির কথা বলছেন, সেটা তাদেরই ঘটনা। পুলিশ অফিসারের কথাগুলো আমার কানে যেন হাতুড়ের মতো আঘাত করছিল। তাহলে আমি যা দেখেছি তা সত্যি? আমি যাদের অ্যাম্বুলেন্সে তুলেছিলাম তারা তো তখন আর পৃথিবীতে ছিল না। তাদেরই অতৃপ্ত অবয়ব আমার সাথে এই ভয়ঙ্কর খেলাটা খেলেছে। আমার হাত পা আবার ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তাহলে আমার অ্যাম্বুলেন্সে? অফিসারটি আমার কথা শেষ করতে না দিয়ে বললেন, আপনার অ্যাম্বুলেন্স আমরা চেক করেছি, ওটা সম্পূর্ণ খালি, ভেতরে কেউ নেই, কোনো রক্তের দাগ বা অন্য কিছুর চিহ্নও নেই, একেবারে পরিষ্কার। এই কথা শোনার পর আমার আর কোনো সন্দেহ রইল না। আমি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যা কোনো যুক্তির দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়। আমি নিজের অ্যাম্বুলেন্সের দিকে তাকালাম। ভোরের আলোয় ওটাকে এখন আর অতটা ভয়ঙ্কর লাগছে না, কিন্তু আমি জানি গত রাতে ওটার ভেতরে কি ঘটেছিল। পুলিশ অফিসারটি আমাকে বললেন, আপনার আর আজ কাজ করতে হবে না, আপনার শরীর ও মন কোনোটাই ঠিক নেই। আমরা আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, আপনি আপাতত বিশ্রাম নিন। তাদের সাহায্যে আমি বাড়ি ফিরেছিলাম, কিন্তু সেই রাতের ভয়াবহ স্মৃতি আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। সেই থেতলে যাওয়া মুখ, সেই রক্তমাখা বিয়ের শাড়ি, সেই শীতল চাহনি আর সেই বিভৎস শব্দহীন হাসি আজও আমার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। আমি আর কখনো গভীর রাতে একা অ্যাম্বুলেন্স নিয়ে বের হই না। সেই রাতের পর থেকে ভয় নামক অনুভূতিটা আমার সত্তার সাথে চিরদিনের জন্য মিশে গেছে। আমি হাসমত আলী, যে কিনা লাশ আর রক্তকে ভয় পেত না, সেই আমি এখন রাতের অন্ধকারকে ভয় পাই। কারণ আমি জানি এই অন্ধকারের আড়ালে এমন অনেক কিছু লুকিয়ে থাকে যা আমাদের চেনা জগতের নয়, যা আমাদের সব যুক্তি আর বিশ্বাসকে এক মুহূর্তে চুরমার করে দিতে পারে। এই ছিল আমার বন্ধুর ঘটনা। আশা করি ভালো লাগবে সবার। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন সাফা চৌধুরী, ফ্লোরেন্স, ইটালি থেকে। সাফা তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। সঙ্গত কারণে সাফা তার অ্যাকচুয়াল নামটা এখানে শেয়ার করেননি, তিনি শেয়ার করতে চাননি এবং স্থানকাল পাত্র গোপন রাখতে বলেছেন। তো সেটাই করব আমি। তা আমি চলে যাচ্ছি সাফার ঘটনায়। সাফাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। 2017 সালের ঘটনা। তখন সাফার বোন ইটালিতে বসবাস করতেন, তার হাজব্যান্ডকে নিয়ে পার্মানেন্টলি থাকতেন এবং তিনি সাফার জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন সাফাকে ইটালি নিয়ে যাওয়ার জন্য। সেটার প্রসেসিং চলছিল, যে কোনো সময় হয়তো তার পেপার আসবে বা এরকম একটা কিছু, কিন্তু এটা বেশ একটু সময় নিয়ে নিচ্ছিল। সাফা দেখা যাচ্ছে যে তার এইচএসসি শেষ করে বেশ অনেকদিন গ্যাপ দিয়ে ফেলছে, সে ইটালি যাবে এই আশায় সে বসেছিল এবং দেখা যাচ্ছে তার কাগজ লেট হচ্ছে দেখে সেও একটু অমনোযোগী হয়ে গেছে, পড়াশোনার দিকে কোনো মনোযোগ নাই, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো সে দেখা যেত ঘোরাফেরা করতো বেশ, তারা মোটামুটি অবস্থা সম্পন্ন পরিবারের জন্য ঘোরাফেরা করতো, বাইরে থাকতো বেশি সময় সন্ধ্যার পরে, বাসায় ফিরতো লেট করে, তার বাবা রাগারাগি করতো, খুব রাগারাগি করতো, এগুলো নিয়ে বাসার মধ্যে বেশ সমস্যা হতো। আর সাফার দুলাভাই তার বাবাকে বলতো যে আচ্ছা দেখেন আর ওর একটু ধরেন, কাগজপত্র হয়ে যাবে, খুব শীঘ্রই ওর কাগজ আসবে, এরকম ভিসা চলে আসবে। তো এরকম কথাবার্তা সাফা খুব সিরিয়াসলি অ্যাক্ট করতেছিল আর কি, এবং সে দেখা যাচ্ছে সাফার মধ্যে একটু রাগারাগি তার বোনের প্রতিও এসে গেছিল যে এতদিন লাগতেছে কেন, ইত্যাদি ইত্যাদি। তো দেখা যায় সাফা অন্য মানুষ ধরে ইটালি যাওয়ার জন্য এবং সেখানে সে ওই নিজে প্রসেসিং করে, বাবার সাথে মানে বাসায় এসে বেশ চিৎকার চেঁচামেচি করে, এগুলো করে বাবার থেকে টাকা নেয়, এগুলো করে সে একসময় সেই টাকাও দেয়, দিয়ে সে নিজেই ইটালি যাওয়ার ব্যবস্থা করে। আর দীর্ঘ একটা সময় পরে মানে বেশ সমস্যা পার হয়ে, বেশ ভেজাল পার হয়ে, বেশ কষ্ট করে একটা সময় সে ইটালি যা পৌঁছায়, মানে তাকে তারা নেয় ওখানে। কিন্তু এর মাঝে বেশ খানিকটা সময় তার নষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট গেছে, টাকা পয়সা বেশ চলে গেছে। এবং সাফা এখানে সবার জন্য একটা রিকোয়েস্ট করছেন যে কেউ কখনো কোনো লিগ্যাল উপায় ছাড়া এইভাবে মানে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না, এগুলো খুবই ডেঞ্জারাস, খুবই সমস্যার এবং মানুষের জীবনে এগুলা মানে একটা মানে সে বলছে যেটা একটা কার্স তার জীবনে, এই আসার যে এই যে সময়টা।
তো যাই হোক, সে বেশ কষ্ট করে গেছে এবং সে যখন যেখানে তাকে নিয়ে আসলো সেই জায়গাটা হচ্ছে একটা ছোট্ট একটা টাউনের মধ্যে সে আছে এবং সেখানে তাকে রাখা হয়েছে, মানে সে এসে উঠছে যেখানে, সেটা হচ্ছে একজন আফ্রিকান ছেলে ওখানে থাকে, তার সাথে ছোট্ট একটা স্টুডিওর মধ্যে। তো সাফা বেশ মানে কষ্টে ছিল এবং সেখানে যে দেখলো যে তার যেহেতু কাগজপত্রের ওরকম অবস্থা নাই, বেশ মানে প্রবলেমের মধ্যে পড়ে গেল সে। তো ওখানে গিয়ে সে কাজ খুঁজতো, কাজ পেল না, ইত্যাদি ইত্যাদি, বেশ ঝামেলা, মানে তার মানে একেবারে অবস্থা খারাপ। কারণ কোথাও কাজ করতে গেলে কাগজ লাগে, তাদের ওই ওয়ার্ক পারমিট, কাজ, ভিসা, লিগ্যাল ভিসা এগুলো দেখে, তো এগুলো তো তার নাই। আর এমনিতেও কাজ ওখানে নাকি যেখানে সে ছিল সেই জায়গায় কাজের খুব একটা সমস্যা ছিল। তার যে ওখানে যেই ছেলেটার সাথে তাকে উঠাই দিয়েছে রুমমেট, কালো ছেলেটা, সে এখানে আসছিল অন্যভাবে। তো সে একটা কাজ করে, তার একটা আছে, রেফিউজি স্ট্যাটাস আছে, সেটা নিয়ে সে ওখানে কাজ করে আর এইভাবেই আছে। তো ছেলেটা মানে আসলে সাফার প্রতি অনেক খারাপ ফিল করে। সে বলে যে দেখো, তোমার যদি আমি হেল্প করতে পারতাম ভালোই তো আমি যেখানে কাজ করি ওখানে তো তোমাকে নিবে না, আমি আমার মালিককে বলতে পারি কিন্তু তোমার কাগজপত্র ছাড়া নিবে না। তো সাফার দুরবস্থাটা আরো বাড়তে থাকে, কারণ টাকা পয়সা শেষ হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। তো তখন ওই যে ছেলেটা যে ছিল সে বলে যে আমার এক ফ্রেন্ড আছে, ওর সাথে আমি পরিচয় করাইতে পারি, ও আমার এখানে একটা ক্লাসে, মানে আমি তো এখানে ইটালিয়ান শিখি, তো ওইখানে আসে, তো ওর সাথে তোমাকে আমি পরিচয় করাইতে পারি। ও কিন্তু থাকে একটু রিমোট জায়গায়, ওখানে তোমার এত সমস্যা হবে না, তুমি নিজে চাও কাজ করতে পারো। ওদের ওইখানে আবার অন্য কাহিনী, ওদের ওইখানে কোনো নাই, কোনো রকমের চেকিং টেকিং কিচ্ছু নাই। ও যদি তোমার কাজটা দিতে পারে তুমি কাজ করতে পারো ওখানে। তো সাফা তো খুব আগ্রহ হয়ে যায়, সে বলে যে আমাকে জানাও, তুমি একটু খবর নাও তোমার ফ্রেন্ডের কাছ থেকে। ছেলেটা বলে আমার ফ্রেন্ড ঠিক না, ও যেহেতু আমাদের একই এলাকার মানুষ, মানে কান্ট্রিম্যান, এবং আমার সাথে একই সাথে ক্লাস করে, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার, এবং আমি জানি যে ও একটু রিমোট জায়গায় থাকে। ও বলে যে ওখানে কেউ থাকে না, ওরা ওখানে কৃষি কাজ করে, ওখানে পশুপালন করে ওইখানে, তো ওইসব জায়গায় তো সাধারণত এরকম চেকিং টেকিং থাকার কথা না। তো ও যদি তোমার ব্যবস্থা করতে পারে আমি তোমার অবশ্যই জানাবো। তো সাফা শুনে বলে যে অবশ্যই অনেক হেল্প হবে ভাই, এই সেই বলে তাকে। তো ওই ছেলেটা ওই দিন তো আর ওর সাথেই হয় না, তো ছেলেটা সপ্তাহে 2 দিন ক্লাস করতে যায় এরকম। তা একদিন এরকম গেল, তা 2 দিন পরে তো এসে সাফাকে বলতেছে যে তোমার জন্য গুড নিউজ, আমার এই ফ্রেন্ড বলছে তোমার এসে সামনে আর মানে একদিন পরে আসবে, তো আমার সাথে আসবে আমার বাসায়, আসলে তোমার তো পরিচয় করে দিবে, আর ও বলছে যে তোমার ওইখানে কাজটা দিতে পারবে, অসুবিধা নেই। তো সাফা তো খুব খুশি। তো এরকম একদিন পরে সে দেখে যে হ্যাঁ ওই ছেলেটা আসছে, সাইকেল নিয়ে আসছে, এসে মানে সাফার সাথে পরিচয় হয়। তো কথাবার্তা তো খুব বেশি পারে না, সাফা নিজেও কিছু, সে এখানে আসার সময় যে যাদের মাধ্যমে আসে তারা তাকে কিছু লিবিয়ান শিখেছিল, আরবি আর কি, ওই ছেলে, ওই যে কালো ছেলেটা, সে কিছু ওই ভাষা পারে, সেও পারে। সাফাও টুকিটাকে আরবি পারে আর ইংরেজি যা পারে এটা দিয়ে কমিউনিকেট করলো ওর সাথে টুকিটাকি, এবং ওই যে যার সাথে রুমমেটের সাথে থাকে সে ওই ভাঙা ইংরেজি আর এগুলো দিয়ে সে কমিউনিকেট করে। আর এর মধ্যে একটু হাঁটাচলা করতে করতে যে একজন মানুষের থেকে কিছু ইটালিয়ান শিখছে, এই যে ভাঙাচোরা অবস্থায় আর কি। তো কমিউনিকেট করার পর ওই ছেলেটা তাকে বুঝায় যে তারা যেখানে থাকে সেই জায়গাটা হচ্ছে একটা অ্যাবান্ডেন্ট, সোজা কথা একটা অ্যাবান্ডেন্ট গ্রামের মতো, পাহাড়ের উপরে, মানে কোনো মানুষ নাই। তো অবাক হয়ে যায় সাফা যে কোনো মানুষ নাই, মানে হ্যাঁ এটা এক সময় শহর ছিল, শহর বারে একটা গ্রামের মতো ছিল, ওই জায়গায় অনেক ঘর বাড়ি আছে, এবং এখানকার গ্রাম মানে তো খুব সুন্দর করে সাজানো গোছানো গ্রাম। এবং এখানে পরবর্তীতে কোনো একটা কারণে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাক মানুষজন এখান থেকে চলে যায়, আজ থেকে অনেক বছর আগে। তো এরপর এটা খালি রয়ে গেছে ওই জায়গায়। সেই ছেলেটা বললো যে আমি থাকি, আরো 2-1 জন থাকে যারা খুবই নগণ্য, এরকম আমাদের মতোই মানুষ, তো থাকে ওখানে, যে থাকে ওরা মোটামুটি চেষ্টা করে যে কৃষি কাজ করে। তো বললো যে আমি থাকি এখানে, এক খালা মানে আন্টি রাখি, এখানকারই এক মহিলা, এই দেশেরই, তো উনিও ওখানে থাকে, ওই আন্টির ওখানে থাকি কাছাকাছি, এবং মানে আর কি আমরা ওখানে থাকি, কৃষি কাজ করি, হ্যাঁ মানে ফসল টসল লাগাই, তার গাছপালা লাগাই, তরি তরকারি চাষ করি, তারপরে ওখানে অলিভ আছে, অলিভ আমরা চাষ করি, পশু পাখি আছে, ভেড়া আছে, ছাগল আছে, এগুলা পালন করি। এইটাই হলো আমাদের মূল কাজ, এখান থেকে চলে যায়, মোটামুটি ইনকামও আসে, খারাপ না, তুমি চাইলে যেতে পারো, সাফাকে সে বলে। আর তো সাফা বলে তাহলে আমার কি টাকা পয়সা? বলে টাকা পয়সা তুমি যা কাজ করবা সেটার জন্য তোমাকে ততটুকু দিব, আর তোমার আমাদের সাথে খাওয়া দাওয়া যেরকম খরচ হয় সেরকম তুমি হিসাব করে করবা, ওইখানে যে কোনো একটা জায়গায় দেখি ব্যবস্থা করে দিব। ওইখানকার যারা বাসিন্দারা চলে গেছে তারা কিন্তু এটার
আমার দাবি ছাড়ে নাই, তাদের দাবি আছে বাড়িঘরের প্রতি। অনেকে অবশ্য বাড়িঘর কিছুই নাই, দেখি আমি ব্যবস্থা করে দিব, তুমি চলো না, আমাদের এখানে থাকতে পারবা। যাই হোক, সাফা একদম কথা শুনে খুব রাজি। সে তখন তার যে রুমমেট আছে, ওর নাম ছিল আমিল, আমিলকে সে বলে যে আমি চলে যাই, তুমি আমার জন্য দোয়া করো, কারণ ও মুসলমান ছেলেটা, আমার জন্য দোয়া করো, আমি চলে যাচ্ছি ওর সাথে। তো আমিল একটু অবাক হয়ে বলে যে তুমি ওর সাথে এখনই চলে যাও? বলে হ্যাঁ। ওই ছেলেটাও বলে তাকে যে ছেলেটা, ওর নাম সাফা বলবে না, কারণ বলছে যে নাম বলার কোনো প্রয়োজন নাই। যাই হোক, বলতেছে যে ওর সাথে চলে যায়, কারণ ও সাইকেল নিয়ে আসছে। ওই ছেলেটাও বলছে যে সাইকেল ছাড়া ওখানে আমি আর যেতে পারবো না, মানে যাওয়া আসার অবস্থা এরকম, ওখানে গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই পাহাড়ের উপরে। তো সাফা দ্রুত তার ব্যাগটা গোছায় নিয়ে তার টুকিটাকে যে আমিলকে অনেক ধন্যবাদ দেয়। আমিল তাকে বলে যে সাফা তাকে অফার করে যে তার এই যে সে লাস্ট কিছুদিন সাকসে খাইছে তার ভাঙা মাস, ছেলেটা বলে লাগবে না। আমিল তাকে বলে গো ব্রাদার, যাও। তো সাফা বের হয়ে যায় ওই ছেলেটার সাথে সাইকেলে চড়ে রওনা দেয়। তো তারা যখন রওনা দিচ্ছে তখন বেলা গড়াই গেছে, মানে একবারে সূর্য একটু পড়ে গেছে এই পাশে, বেশ ছায়া একটা ভাব, বাতাস বেশ। তো বাসার সামনে বেরিলো, দেখে যে ছেলেটা সাইকেলে বসা। তো সাফা যে দেখে যে বসার জন্য যে জায়গা তার পেছনে, সেটা খুবই একটা ছোট্ট একটা ক্যারিয়ার, মানে ওইটার মধ্যে ছেলেটা সাধারণত অনেক সময় ব্যাগ ট্যাগ রাখে আর কি। ছেলেটার একটা ব্যাগ ছিল, সেটাকে সে ঝুলাই নিছে সামনের যে সাইকেলের রেলিং এর সাথে। আর সাফা বসলো এখানে, কষ্ট করেই বসলো, এবং তার পিঠেও একটাই ব্যাগ। তো রওনা দিল তারা। রাস্তায় উঠে গেল সাইকেল। সাফার কাছে মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ সেই আমিলের সাথে লাস্টের বেশ কয়েকদিন থাকা স্মৃতি, এইখানে মোটামুটি তারই ওই ছেলেটাকে আপন মনে হইতো, ভাইয়ের মতো। তো একটু মায়াই লাগলো আর কি। আমিল তাকে এরকম হাত নাড়তেছে দূর থেকে, সে হাত নাড়লো। তো সাইকেল নিয়ে তারা উঠে গেছে, সাইকেল চলতেছে, বেশ স্মুথ সাইকেল, তবে একটু কষ্ট হচ্ছে সাফার কাছে। সে বসছে ছোট্ট একটা ক্যারিয়ারের মধ্যে, ব্যাগটা পিছনে। ছেলেটা বলছে যে কমফোর্টেবলি বসো, দরকার থাম মনে রাস্তায়। তো দুইজন যাচ্ছে, তো কথাবার্তা কিন্তু দুইজন খুব কমই বুঝে, কারণ ওই যে ভাষাগত সমস্যা, মানে যতটুকু পারে সাফা অনেক গোছায় একটু বলে, ইংরেজিতে বললে আর একটু সুবিধা হইতো, কিন্তু ওই ছেলেটা আবার ওরকম ইংরেজি বুঝে না, তো একটা সমস্যা। তো এইভাবে টুকিটাকি কথা বলতে বলতে দেখলো যে এক সময় যে এমনটা রাস্তায় পৌঁছাইলো, পাহাড়ি রাস্তা, মানে এরকম চিকন রাস্তা চলে গেছে, পাশে পাহাড়। সাফা এরকম কিছু জায়গা দিয়ে আসছে এখানে, তো সে এটা দেখছে, কিন্তু এইখানকার জায়গাটা পুরো নির্জন। এটাই একটা ব্যাপার, পুরোপুরি নির্জন। মানে সাফা এর আগে যে রাস্তাতে আসছিল পাহাড়ি রাস্তা, হলো গাড়ি ঘোড়া চলে, কিন্তু এখানে দেখছে কিছুই চলতেছে না এক সময়। সারা এমনটা জায়গায় পৌঁছাইছে তখন সূর্য কিন্তু পুরো ডুবে যাচ্ছে, সূর্যের আলোর জাস্ট মনে হচ্ছে পাহাড়ের ওই পাশে এরকম, এবং লালচে আভাটা এসে পড়ছে, রাস্তা পুরো নীরব, কোনো মানুষজন নাই এরকম। তো ছেলেটা চলতে চলতে এক জায়গায় বললো যে আসো আমরা নেমে একটু হাঁটি, হেঁটে হেঁটে যাই, মানে এই জায়গাটা না বেশ ভাঙাচোরা। হেঁটে যাচ্ছে, দেখতেছে যে দুই এক জায়গা দিয়ে পাশ থেকে গাছ বের হয়েছে পাহাড়ে, একদম এরকম ডালপালা বাঁকা চোরা গাছ, মানে অন্যরকম। তো ওই পাশে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো সাফা বলতেছে এখানে মানুষ থাকে না? ছেলেটা বলছে না, মানুষ বলতে তোমার বলছি যে এখানে 3-4 জন মানুষ, মানে এছাড়া মানুষ নাই। আমি, আমার আন্টি, এছাড়াও মনে হয় 2 জন আছে, এরাও চলে যাবে, আবার চলেও যায়, থাকে না এখানে। তো সাফা বলতেছে যেটার ঘটনা কি, বলে যে এই যে আমরা যেখানে থাকি, মানে ছেলেটা যেভাবে বলতেছে সাফা যতটুকু বুঝতেছে আর কি, এর সারমর্ম যা দাঁড়ায় সেটা আমি বলে দিচ্ছি। বলতেছে যে এইটা একটা শহর ছিল, একসময় মানুষজন ছিল, এখন নাই, পুরো জায়গাটা অ্যাবান্ডন। তো সাফা বলতেছে যে তুমি কেন এখানে আসছো? বলে আমি আসছি বিকজ আমি এখানে সেরকম তোমার মতো কাজকর্ম পাইনি, কি করব, তখন এখানে আসি, খুঁজতে খুঁজতে এখানে যাই, ঘুরতে ঘুরতে এখানে চলে আসি। আর আমরা তো খুব মোটামুটি অ্যাক্টিভ আমাদের অঞ্চলের মানুষ, তো খুঁজতে খুঁজতে এই আন্টির সাথে পরিচয়, আন্টি যখন এখানেই করে। তো যাই হোক, এরকম করতে করতে এমন একটা পর্যায়ে আসে, আবার সাইকেলে চড়ে তারা কিছুক্ষণ রাস্তা দিয়ে চলতে চলতে একসময় দেখে যে আর সাইকেল চড়ার উপযোগী রাস্তা না, সব মানে এরকম চিকন চিকন রাস্তা, হেঁটে যাওয়ার মতো রাস্তার মধ্যে ওই যে ভাঙা জিনিসপত্র, পাথর পড়ে দিচ্ছে। তো সাফার কাছে একটু ভয় লাগে যে এটা কোথায় যাচ্ছি। তো একটা মোড়ে এসে দেখে যে পাহাড়ের মধ্যে এরকম সারি সারি ঘর, কিন্তু তখন একেবারে সূর্যের আলো তো কমে গেছে, অস্তায়মান সূর্যের আলোতে মনে হচ্ছে পুরো অন্ধকার একটা জায়গা, মানে সূর্যটা পেছনে পড়ছে এই পাশ থেকে, কেমন যেন একটা ভয়ঙ্কর সৌন্দর্য মনে হচ্ছে, মানে সুন্দর তো লাগতেছে আবার ভয়ও লাগতেছে দেখে। তো ওই ছেলেটা দেখায় যে ওই জায়গা আমাদের যেতে হবে, চলো।
তো সাফা বেশ ভয়ই পায় দেখে জায়গাটাকে, বলে এখানে একশো মানুষ থাকতে, বলে হ্যাঁ থাকতে, এখন কেউ থাকে না, ওই যে আমরা 3-4 জন এরকম, বাকি 2 জনকে আমি চিনি না। ছেলেটা বলছে আমার সাথে খুব একটা পরিচয় নেই, আমরা 2 জন 2 জনকে চিনি, খালা আর আমি, এবং আমাদের কেউ এখানে করার নাই, আমরা নিজেদের মতোই করি, ফার্মিং করি, নিজেদের মতোই করি, এগুলো বুঝাইতেছে। তো সাফাও শুনতেছে, শুনে শুনে যাচ্ছে। তো দেখলো যে এক সময় ওরা পৌঁছানোর আগে ওইখানে এমন একটা জায়গা উঠছে, এখন এই জায়গাটা একটা এলিভেটেড উপর দিকে যাচ্ছে, এখন কিন্তু অন্ধকার হওয়া শুরু করছে, মানে সূর্যের আলোটা পড়ে যাচ্ছে, আকাশের একটা সাইডে কমলা একটা আভা এরকম, আর সিঁড়িগুলো ওখানে পাহাড়ি মানে পাথর দিয়ে বানানো, বোঝা যাচ্ছে যে ওই গ্রাম বা যেখানে ওঠার জন্য যে জায়গাটা ছিল সেটা পাথরের। তো ওখান থেকে উঠতেছে, মানে পাড়া দিচ্ছে, যে ঠক ঠক শব্দ হইতেছে, টায়ার্ড হচ্ছে যে সাফা, বেশ টায়ার্ড হয়ে যাচ্ছে। তো ছেলেটা মোটামুটি অভ্যস্ত, সে তো উঠে এখানে। তো উঠতে উঠতে বাঁক নিয়ে একটা জায়গায় চলে আসলো, সেটা একটা ছোট গলিটা কেমন ভুতুড়ে, ডান দিকের বাসাগুলা মুখ বদনান করে আছে, দরজা নাই, বাসা দরজা নাই। এখান থেকে ছাদ দেখা যাচ্ছে, আকাশে যে চাঁদ উঠছে, ওই ছাদের ভেতরে ছাদের অংশ নাই এটা। তো সাফা বুঝতে পারলো এইটা হচ্ছে পশ্চিমে, সে শুনছে ঘোস্ট টাউনের কথা, এটা কোনো ঘোস্ট টাউন, মানে অ্যাবান্ডন করে শহর চলে গেছে, সে বুঝতে পারছে পুরো। তো তার কাছে একটু বুক কেঁপে উঠলো যে এরকম একটা অ্যাবান্ডন জায়গা এত মানুষ থাকতে নাই। যাই হোক, হাঁটতে হাঁটতে ছেলেটা তাকে নিয়ে গেল একটা জায়গায়, যে দেখলো যে হ্যাঁ একটা ছোট্ট এক জায়গায় লাইট জ্বলতেছে, ওই জায়গায় উঠে গেল। ওখানে যে দেখলো যে একটা এরকম বয়স্ক মহিলা বাসার থেকে বেরিয়েছে, বেরোতে ওই ছেলেটা তাকে বললো, মহিলাকে গ্রিট করলো। তো মহিলার বললো যে আমি যে নিয়ে আসছি আমার বন্ধুকে, ও আসছে ওদের দেশ থেকে, বললো দেশের নাম জিজ্ঞেস করলো, বললো যে ওইখানে এসে কাজ টাজ পায় না, আমাদের সাথে রাখতে চাইতেছি, আপাতত রাখি, আমার রুমেই রাখি, পরবর্তীতে ওকে দেখি এখানে একটা ব্যবস্থা করে দিব না রুম টুমের। তো মহিলা বললো যে হ্যাঁ। তো সাফা ওখানে যেয়ে দেখলো যে হ্যাঁ তাদের এই জায়গার মধ্যে টুকিটাকি ব্যবস্থা আছে, তাদের খাবার টেবিল আছে, রান্না করার জন্য গ্যাসেরই রাখা, সিলিন্ডার রাখা, মানে সব আছে মোটামুটি, তারা ব্যবস্থা করে নিছে এখানে। এবং তারা এখানে যে বিদ্যুৎ ব্যবহার করতেছে, জেনারেটর দিয়ে ব্যবহার করে, এবং এগুলারই মনে হয় যেসব রসদ নিয়ে আসে আর কি বাইরের থেকে এরা এরকম। তো যাক, সাফা বুঝলো যে এখানে মোটামুটি থাকা যাবে। তো ওই দিন রাতটা থাকলো, ওই ছেলের সাথে গল্প গুজব করলো, ছেলেটা তার ঘরেরই একটা কর্নারে দেখাই দিল সাফারা থাকার জন্য। তো থাকলো, তাদের গল্প গুজব হলো রাত্রেবেলা টুকিটাকি যায় ভাষায়, এবং সাফা বোঝা শুরু করছে। মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে ভাষা না মিললে বডি ল্যাঙ্গুয়েজও বোঝায় এরকম, তো এইটা তো সব বোঝা যাচ্ছে। আর ছেলেটা একই ধর্মের হওয়াতে সাফার একটা সুবিধা হয়েছে, ছেলেটা নামাজ কালাম পড়ে। যাই হোক, এরকম কেটে গেল রাত। সকালবেলা উঠে এসে দেখতেছে ছেলেটা খুব সকালে উঠছে, উঠে এসে বেরোয় যাচ্ছে, এবং এই একটা জিনিস দেখলো যে এইখানে অনেকটা একেবারে পিওর গ্রামের ফ্লেভার, মানে নাই, মানে কোন রকম এই যে শহরে যেই কেওয়া আছে এগুলা কিচ্ছু নাই, একদম অন্যরকম একটা অবস্থা। আর সাফার সাথে একটা মোবাইল ছিল ওখানকার, সে একটা সিম নিয়েছিল, দেখলো যে এইখানে নেটওয়ার্কের দাগও একদম সীমিত, খুবই একদম লো লেভেলে চলে আসছে। আর ওই সময়টাতে আসলে তো মোবাইল টেকনোলজি এত আপগ্রেডেড ছিল না, তো বুঝলো যে এখানে মোবাইলের নেটওয়ার্কও ঠিক মতো থাকে না, বুঝতে পারছে। যাই হোক, ওই ছেলেটা বেরোলো, বেরোয় দেখলো সকালবেলা একদম আর্লি মর্নিং বাইরে বেরোয় দেখতেছে যে সেরকম কুয়াশা একটা আবহাওয়া, বাতাসের মধ্যে একটা একেবারে গ্রামের সেই রকম ঘ্রাণ। সাফার কাছে ভালোই লাগছে, সে তার নানা বাড়ি গেলে এরকম দেখতে একদম মানে গ্রামের গহিনে গেলে এরকম পেত। যাই হোক, ছেলেটার সাথে বের হয়ে গেল। ছেলেটা যে দেখলো যে তাকে দেখাইলো ফার্ম গুলা, তাদের ওই যে ছাগলের ফার্ম, যেখানে ছাগল ভেড়া থাকে সেটা। তারপর হেঁটে নিয়ে গেল তাদের ওখানে যে এই তাদের জাইতুনের যে গাছ, ওখানে মানে অলিভ, ওখানকার অলিভ যেটা বা ওদের যেটা সেটা কিন্তু জাইতুন বলে, সেটা কিন্তু আমাদের যে বাংলাদেশের যে আমরা জলপাই খাই এটা কিন্তু একই জিনিস না, যদিও নাম দুইটারই অলিভ, এটা ডিফারেন্ট ওইটা ডিফারেন্ট, ওদের থেকে তেল হয়, আর আমাদের গুলো সাধারণত আচার বা এগুলোতে ব্যবহার হয়, যে বা আমরা কাঁচা খাই জলপাই। যাই হোক, ওই অলিভ ছোট যেগুলো আমরা, আবার ব্ল্যাক অলিভও আছে যে আমরা বিভিন্ন ইটালিয়ান গার্নিশ হিসাবে পাই, পিৎজা বা অন্যরকম পাস্তা এগুলোর মধ্যে থাকে। যাই হোক, সেই অলিভ আর কি, সেই ওখানকার অলিভের গাছ। তো দেখালো বেশ সুন্দর এরকম পাতা করতেছে। তো বলতেছে যে ওই ছেলেটা বলতেছে যে আমরা এখানে মাঝে মাঝে যে এই ছাগলগুলো কিনে চড়াইও, এদিক ওদিক নিয়ে যাই, করি, ঘুরাই। তো তোমার কাজ এগুলো দেখাইতেছে তাকে কি কি কাজ করতে হবে, এগুলো বোঝাচ্ছে। তো সাফা বুঝে গেল যে তার আসলে এই কাজগুলো করতেই হবে, না করলে তো এখানে তাকে টাকা পয়সা দিবে না। ছেলেটা তাকে একটা হিসাব বলে দিল যে এরকম এরকম পাবা। সাফা রাজি হয়ে গেছে, ওকে।
তো যাই হোক, ওই দিনও সে ওই ছেলেটা বাসায় থাকলো এবং তারপরেই তাকে ছেলেটা একটা ব্যবস্থা করে দিল ওই আন্টিকে বলে, আন্টি কথা বলছে কার সাথে, কথা বলে তাকে একটা ব্যবস্থা করে দিল ওই ছেলেটা থেকে ঘুরে কাছাকাছি একটা এরকম একটা জায়গায় একটা ঘর। তো বললো যে এখানে থাকতে পারবা, এখানে এই অবস্থা, অসুবিধা নাই, এই বাসাটা মোটামুটি ইন্ট্যাক্ট আছে। আর ওই আন্টি তাকে বলতেছে, মানে সে ওই তাদের ভাষায় কথা বলে, সে তার এগুলো পারে না, ভাঙা ভাঙা ইংলিশে তাকে বলতেছে যে ওই দিকটা যাবা না, ওই জায়গায় কিন্তু বেশিরভাগ বাড়িঘর ভেঙে গেছে, হয়ে গেছে, ওইসব জায়গায় যাবা না, এরকম একটা অবস্থা। তুমি যেখানে আসো সেখানে এই যে বাসাটা, ওইটারও যে তোমাকে যে রুমটার এই পাশের সাইডটা দেওয়া হয়েছে এর বাইরে আর তুমি রুম অ্যারাউন্ড করবা না। বেশিরভাগ টাইম চেষ্টা করবা যে তোমার জেনারেটর লাইন এখান থেকেই দিছে ওরা টেনে, বলছে যে এইটার থেকে বেশি জেনারেটরের ব্যবহার, বিদ্যুতের ব্যবহার কম করবা, কেন জেনারেটর তো এনার্জি খায়, এগুলো বুঝাই দিছে তাকে। আর বলছে যে খাওয়া দাওয়া রান্না তুমি আমাদের সাথে খেতে পারো এখানে এসে। ওই যে ছেলেটা আছে, ছেলেটা খায় বলে, ছেলেটা বলতেছে যে মানে তাদের খাওয়া একই রকম, তারা ভাত খায়, ভাত তরকারি এগুলা। আর ওই মহিলা খায়, বলছে যে আমার সাথে তুমি খেতে পারো। তো সাফা বলতেছে, সে লজ্জা পাইছে, সে বললো যে আমি আপাতত আমাকে স্বল্প কয়েকটা টাকা আছে, এটা আমি তোমাদেরকে দিতে পারি খাওয়ার জন্য, বাট এখন তো আমাকে সার নাই। তো ওই মহিলা তার এরকম হাত দিয়েই করে। আর ছেলেটা বলে তুমি চিন্তা করো না, পরে তুমি যখন আর্ন করবা তখন দিয়ে দিও, এখন খাও, খরচ নিয়ে এগুলো চিন্তা করো না। আর আমাদের এখানকার খাবার বেশিরভাগই এখানকার ফলানো, এই ক্ষেত্রের থেকে আমরা এই খুলি মাংস এখানকার এসে, তো এগুলো নিয়ে চিন্তা করো না, তুমি যখন ইনকাম করবা তখন তুমি দিও। তো আর রান্না বাড়া এখন আপাতত আমার কিচেনে এসে করতে পারবা, তোমার ওইখানে রান্না বাড়ার এসব দরকার নেই, তুমি তো পারবা না এগুলো এখন করতে। তো সাফা বলে ঠিক আছে। তো ওই ছেলেটাই সাফাকে তার রুমটা গোছায় দেয়, সে যেখানে থাকবে তার ঘরের থেকে পুরনো ওই যে ম্যাট্রেস তোষকের মতো ছিল আর কি, ওগুলো এনে রেডি করে দেয়, বলে যে আপাতত থাকো, পরে দরকার আমরা ব্যবস্থা করবো অন্য কিছু। তো সাফা খুবই কৃতজ্ঞ এর প্রতি, ছেলেটা এত তাকে টেক কেয়ার করলো। তো সে মোটামুটি রুমটাকে নিজের মতো করে ফেললো, তার ব্যাগের মধ্যে কয়েকটা বই ছিল, এগুলো গুছায় রাখলো, এই তো। আর তার সেই মোবাইল ফোন, এবং সেটা নেটওয়ার্ক থাকেই না, ওইখানকার সিম লাগাইছিল সে। যাই হোক, সে কোনো মতে ঘরটার মধ্যে থাকলে, এবং একটা এরকম ল্যাম্প ওই ছেলেটা তাকে দিছে, ল্যাম্প দিয়েছে, ওইটার মধ্যে দেওয়া মানে তেল দেয়া আর কি, জ্বালানি তেল দেওয়া ছোট্ট। তো বলছে যে এইটাই জ্বালাবা বেশিরভাগ সময় রাতের বেলা, তো জেনারেটর এগুলো আমরা বন্ধ করে দিব, তুমি এটাই জ্বালাও রাতের বেলা। তো অসুবিধা নাই। মোমো দিয়ে গেছে 2টা। সাফা ওখানে মানে বেশ কমফোর্টেবলি, তার কাছে ভালোই লাগতেছে যে রুমটা তাকে দিছে, ওইটার মাথার কাছে একটা জানালা আছে, এই বড় লম্বা একটা জানালা, উপরে সুন্দর করে কাজ করা। তো ওইটা খুললে দেখা যায় এই পাশটার একদম মানে পাহাড়ের একটা সাইড দেখা যায়, গাছপালাগুলো যে নেমে গেছে পুরো দেখা যায়। তো খুব সুন্দর লাগে রাতের বেলা। তো প্রথম রাত সাফার ওখানে থাকা। সাফা ওই ছেলেটার সাথে গল্প গুজব করছে অনেকক্ষণ, ছেলেটা 8টার দিকে চলে গেল ওখান থেকে। তো সাফা ঘরের মধ্যে বসে আছে, কিছু করার নেই। তো সে কিছু বই নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, ওগুলা কিছুক্ষণ পড়লো, পড়ে দেখলো যে আর তো কিছু করার নেই, ওগুলা রেখে ঘরের বাতিটা বন্ধ করে দিল, যেহেতু তাকে বলছে যে এই কারেন্ট বেশি ইউজ করতে না, আর জেনারেটর একটা পরে তারা বন্ধ করে দেয় রাতের বেলা। তো সে জানলা দিয়ে দেখতেছে যে খুব সুন্দর আলো আসতেছে চাঁদের, মানে চাঁদটা উঠছে পাহাড়ের এক পাশে, আলোটা একদম চিকন জানলা দিয়ে এসে পড়ছে এই পাশে, খুব সুন্দর লাগতেছে। তো সে অনেকক্ষণ এরকম দাঁড়ায় থাকলো, জানলায় দেখলো প্রকৃতি, ভাবতেছে দেশের কথা। তার বোনের সাথে তাদের একটা মানে তার একটা জিদ আছে, মানে ওই সাফা কিন্তু একটু স্টাবন ছিল, এখন নাকি অনেকটাই অন্যরকম হয়ে গেছে। তো বলছে তখন সে খুব স্টাবন ছিল, মানে খুব জিদ্দি, সে তার বোনের সাথে জিদ করে বোনের সাথে যোগাযোগ করেনি এখানে এসে। তো সে ভাবতেছিল যে বোনের সাথে কবে যোগাযোগ করবে, এইসব বিভিন্ন ভাবনা ভাবতেছে। তো একসময় চিন্তা করলো ঘুমায় যায়, কেন চোখটা একটু ভারী হয়ে আসতেছে। তো সাফা ওই তার রুমের দরজাটা লাগাই দিল ভেতর থেকে, এতক্ষণ খোলা ছিল, ওখানে মানে কেউ নাই তো আসলে কিছু নিয়ে যাওয়ার মতো, আর রুমের মধ্যে তেমন কিছু নাই, তো এতক্ষণ খোলাই ছিল। তো রুমের দরজাটা লাগায় সে শুয়ে পড়লো। বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদার, ওখানে একটা চাদর গায়ের মধ্যে নিয়ে নেওয়া লাগে তখন, এরকম একটা পরিস্থিতি। তো সে শুয়ে আছে আর জানলাটা খোলা রাখছে, বাতাস আসতেছে মাঝে মাঝে, বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে ঘরের ভেতরে, মানে খুব সুন্দর একটা ওয়েদার। তো সাফা ঘুমিয়ে গেছে এবং ঘুমের মধ্যেই ছিল, হঠাৎ করে সে শব্দ পেয়েছে, খট 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 করে শব্দ হচ্ছে, একটা মনে হচ্ছে কাঠ নাড়ালে যেরকম শব্দ হয় সেরকম। তো সে মানে তার মানে ঘুমটাই দূর থেকে মনে হচ্ছিল শব্দটা হচ্ছে খট 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 এরকম একটা শব্দ হচ্ছে, দূর থেকে শুনতেছিল এরকম। তো এটা আস্তে আস্তে যেহেতু তার ঘুম ভাঙতেছে, সে একসময় উঠে গেছে ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে সে দেখতেছে কোনো শব্দ নাই, চারিদিক নীরব। আবার হঠাৎ করে হলো খট 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 করে শব্দ, মানে কাঁপতেছে কিছু, মানে কাঁপতেছে, কাঠের জিনিস যদি কেঁপে বাড়ি খায় কোনো কিছুর সাথে এরকম। সে ভয় পেয়ে গেছে, এখানে কি ভূমিকম্প হচ্ছে নাকি, সে জানে যে ইতালিতে বিভিন্ন জায়গা হয় ভূমিকম্প।
তো সে লাফ দিয়ে উঠে বসছে, উঠে দেখেছে না চাঁদের আলো পড়তেছে ঘরের মধ্যে, আরো বেশ আলোকিত হয়েছে ঘরটা, ওই চিকন জানালা তো খোলা, বাতাস আসতেছে। তো চিন্তা হলো কি এরকম শব্দ করতেছে, মানে তখন আবার শব্দ নাই, সে যখন খেয়াল করার চেষ্টা করতেছে আবার খটখট করে শব্দ হইলো। তো সে বুঝতে পারলো যে তার যে রুমটা, তার রুম থেকেই কিন্তু এই পাশে একটা দরজা আছে, সেই দরজাটা লক করা, বন্ধ, এবং ওই বাসা ওই যে বাড়ির মূল আরেকটা এন্ট্রেন্স এটা আর কি। তো ওইখানে কিন্তু ওই ছেলেটা বলছে ওরে যে এখান থেকে ঢোকা যাবে না, এই বাসায় এই যে গেট টেট এগুলো খোলার চেষ্টা করো না কখন, এটা বন্ধ বন্ধ, আর এগুলারও কিন্তু ওনার আছে, তো সুতরাং বন্ধ করে রাখছে, বন্ধই, ওখানে যাওয়া যাবে না, তাহলে বলে দিছিল আগেই। তো এই তো ওইভাবেই মেনে চলছে, সাফা তো ওইটাই চিন্তা করছে। তো দেখলো যে ওই দরজার ওখান থেকে শব্দ আসছে, খটখট খটখট খটখট, মনে হচ্ছে যে দরজাটাকে কেউ এরকম করে বাড়ি দিতেছে খটখট খট করে ওই পাশ থেকে। চিন্তা করলো এত রাত্রে কি, এখানে তো কোনো মানুষ থাকার কথা না, আমি যা শুনছি এখানে মানুষই নাই। ওই যে আরো দুইজন যে আছে মানুষ থাকে, সেটা বলছে যে আরো নিচের দিকে ওই পাশে ঘুরে। তো বললো যে, এবং তাদের মধ্যে একজনকে দেখছে সাফা আসার পরে যে কয়দিনে, আর আরেকজনকে দেখে নাই। তো কি ব্যাপার, কে নক করে এখানে এরকম ভাবে নক বা সাউন্ড করছেন দরজায়, এবং রাতের বেলা বেশ ভয় লাগতেছে তার কাছে। তো তারপরও তার খুব কিউরিয়াসিটি হলো। সাফা কিন্তু বেশ সাহসী, এই যে এইভাবে করে কষ্ট করে সে যে বিভিন্ন বাধা বিপত্তি পার হয়ে ইটালিতে এসে এরকম থাকছে এবং অপরিচিত মানুষের সাথে মিশতেছে, তাদের মধ্যে জায়গা করে নিছে, এটার জন্য যথেষ্ট কারের দরকার, তো সেটা তার আছে, সাহসও তার দরকার, সেই সাহসও আছে। তো এরকম হঠাৎ করে শব্দটা তার কাছে এটা কোনো বিগ ডিল না, তার কাছে মনে হলো যে ঘটনাটা কি। তো সাফা উঠে বসছে, ঘর তো অন্ধকার, জাস্ট চাঁদের আলো এসে ঢুকছে এরকম। সে আস্তে আস্তে করে ওই দরজাটার কাছে গেল। তো দরজাটা হচ্ছে 3টা সিঁড়ি ধাপ উপরে উঠে, মানে ঘর থেকে 3টা সিঁড়ির ধাপ উঠছে, তারপর দরজাটা, এবং দরজাটার ওপর দিকটা হচ্ছে এরকম আর্চ শেপ, মানে গোল, উপরে আর্চ শেপ, এরকম কাঠের, বেশ ভালো কাঠ, মানে চকচক করে এরকম, এত পুরনো বাড়ি কেউ নাই, তারপর এরকম কাঠটা এরকম চকচক করে। তো সে একদম দরজার কাছে চলে গেল, একদম যে দাঁড়াইছে দরজার কাছে। তো চিন্তা করতেছে যে আরেকবার শব্দ হলে সে এটা স্পর্শ করে দেখবে কি অবস্থা। চুপচাপ দাঁড়ায় আছে, এবং সেই যেখানে দাঁড়াচ্ছে সেই জায়গায় কিন্তু অন্ধকার, আলো নাই। আলোটা হচ্ছে সেই এখান থেকে তার পেছনে পড়ছে চাঁদের আলো জানলা দিয়ে, একদম মানে এক সুন্দর করে স্কাই লিকের মতো পড়ছে ফ্লোরে। একটু পরে আবার খটখট খটখট করে শব্দ হলো দরজায়। তো তখন সাফা সাথে সাথে দরজায় হাত দিছে। তো দরজায় হাত দেওয়ার সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে গেল, মিলাই গেল, শব্দ নাই। তো সাফা আস্তে এরকম চাপ দিল দরজায়, চাপ দিয়ে দেখে দরজাটা শব্দ করে খুলে গেছে, এবং বেশ পুরনো, মানে এই যে মানে পুরনো দরজা যে খুললে শব্দ হয়, জাস্ট ওরকম শব্দই হয়েছে, মানে অতিরঞ্জিত না, শব্দটা এরকম ক্যাচ করে হয়েছে, পুরো খুলে গেছে যে। তো সাফা অবাক হলো, এবং তার কাছে কেন জানি মনে হলো এই দরজাটা খুলতে যতটুকু প্রেসার দেওয়া দরকার ছিল ততটুকু তার প্রেসার দেওয়া লাগে না, সে জাস্ট হাত দিয়ে এরকম টাচ করে ঠেলা দিছে, খুলে গেছে দরজাটা। মনে হলো যে মানে অনেকটা পাওয়ার স্টিয়ারিং এর গাড়ি যেভাবে খুলে ওরকম, স্টিয়ারিং যেভাবে ঘুরে পাওয়ার স্টিয়ারিং ওরকম। তো সাফার মানে বুকের মধ্যে ধক করে উঠছে, কারণ ওই পাশ থেকে সে মানে এই যে দরজাটা খুলছে দেখতেছে যে এই অন্ধকার, কিন্তু রুমের ভেতরে অন্ধকার, কিন্তু রুমের শেষ মাথায় আর একটা দরজা খোলা, এবং সেইখান থেকে উপরে মনে হয় ওইটার বাসার উপরে খোলা কোনো অ্যাট্রিয়াম বা কিছু আছে, ওইখান থেকে চাঁদের আলো এসে ওই দরজার সামনে পড়তেছে, কিন্তু সিঁড়ি ঘুরে নেমে গেছে নিচে, মানে একটা সিঁড়ি এরকম ঘুরে নিচে নেমে গেছে এইখান থেকে দেখা যাচ্ছে খোলা দরজা দিয়ে ওই আলোতে, ওই উপরে যে কাচের উপর থেকে যে আলো আসছে এটা। তো সাফা একটু অন্যরকম ফিল করলো, এবং মানে ভয় তখন কিন্তু তার একটু লাগা শুরু করছে। তো কিন্তু কিউরিয়াসিটির এই কাছে এই ভয় হার মানছে, তো সে আস্তে করে তার নিজের ঘরে, সে আর দরজার ভিতরে ঢুকে নেই, ফার্স্টে ঢুকবে সে আস্তে করে হেঁটে গিয়ে সে হাতায় দেখলো যে তার বিছানার পাশে যেখানে মোম রাখার কথা, সে মোম নিল, লাইটার নিল, নিয়ে সে সাফা আর কি ধূমপান করতে জন্য তার লাইটার ছিল, এবং তার কাছে সিগারেটও ছিল 2-1 প্যাকেট তার ব্যাগে। তো যাই হোক, সে এখন নিল না, সে জাস্ট লাইটারটা নিয়ে আর মোমটা নিয়ে আস্তে করে হেঁটে ওই দরজার কাছে গেল। তো মোমটা জ্বালালো, দেখলো একদম স্থির, ঘরের গেটের কাছে যখন সে আগুন জ্বালাছে আগুনটা একদম স্থির জ্বলে আছে, খুব আশ্চর্যজনক ভাবে, মানে তার যে আগুনটা শিখাটা সেটা ডানে বামে একটু নড়তেছে না, বাতাস কিন্তু হালকা পাতলা থাকে, আমরা আগুন জ্বালালে দেখি নড়ে, হতে পারে তার লাইটারটা ভালো, কিন্তু একদম স্থির হয়েছে ফ্লেম। জ্বালানোর পর দেখলো যে মোমটা যে জ্বলছে সেখানে একদম স্থির ফ্লেম, ডানে বামে নড়ে না, একদম সোজা হয়েছে ফ্লেম। জিনিসটা একটু তার কাছে অন্যরকম লাগছে। যাই হোক, সে লাইটারটা পকেটে রেখে আস্তে করে সে মোমের আলোতে রওনা দিল। তো রুমের মধ্যে ঢুকে সে অবাক, রুমটার মানে 2 পাশে মাকড়সার জাল ছেয়ে গেছে, সোফা সেট আছে, টেবিল আছে, এবং রুমের ভেতরে
কয়েকটা পেইন্টিং লাগানো আছে, এবং এই পাশে যে একটা কার্পেট বিছানো, সে কার্পেটটা অনেক পুরান, বোঝা যাচ্ছে ধুলায় একদম শেষ, মাখামাখি হয়ে, মানে ওইটা কেউ টেক কেয়ার করে নাই। যাই হোক, মানে এই রুমটা, মানে এই দরজার ওই পাশটা অ্যাবান্ডন্ড, সে বুঝতে পারছে। এবং মোমের আলো যেখানে পড়তেছে ফ্লোরে, সেসব জায়গায় কোনো ফুট স্টেপের দাগ নাই, মানে যে কেউ পাড়া দিয়ে গেছে, হেঁটে হেঁটে আসছে, কে শব্দ করতেছিল এখানে। সাফা বোঝার চেষ্টা করে যে বাতাস কি দরজাটাকে নাড়তেছিল, তখন বললো যে আমি কি বোকা, মোমের এই শিখা নড়তেছে না এক ফোঁটা, এরকম মোটা দরজা। এবং সে খেয়াল করে দেখছে যে দরজা এরকম মোটা কাঠের, বেশ পুরু, মানে মিনিমাম ওইটা মানে প্রায় 2.5 ইঞ্চ বা 3 ইঞ্চ পুরু দরজা। এত মোটা দরজা কিভাবে এরকম করে, আর সে হাত দিয়ে ধরার সাথে খুলে গেছে। তো যাই হোক, সাফা কোনো কথা না বলে সে হাঁটা ধরলো, হেঁটে হেঁটে যাচ্ছে ওই মেন যেখানে আলো আসতেছে সামনে, ওই অ্যাট্রিয়াম উপর থেকে, ওই জায়গায় এসে দাঁড়ালো। তো বুকটা কেমন ধুক 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 করতেছে, কারণ এখান থেকে কিন্তু সে যেখানে দাঁড়ায় আছে তার সোজা একটা সিঁড়ি নেমে গেছে, এরকম বাঁকায় স্পাইরাল ভাবে নেমে গেছে, আর সামনে দিয়ে ঘুরে আবার ওইটা স্পাইরাল ভাবে উপর উঠছে, আর এখানে একটা রেলিং কোমর পর্যন্ত। তো সাফা ওই রেলিং এর কাছে গেল, যে উপরে তাকায় দেখলো যে হ্যাঁ, আসলেই উপরের যে ইটা করছে ডোমের মতো করা, বাসাটার উপরে হালকা একটা ডোমের মতো করা, এই ডোমের পাশে গ্লাস আছে, এবং গ্লাসগুলো এখন অক্ষত, ভাঙে নাই, গ্লাসগুলো ভাঙে নাই, ওইটার দিয়ে আলো এসে পড়তেছে, এবং সে আলোতে দেখা যাচ্ছে। এবং এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করা এই ডোমটা যে মানে চাঁদের আলো হোক আবার দিনের আলো হোক, খুব সুন্দর করে এই জায়গাগুলোতে পড়ে। তো সাফা দেখে আস্তে করে মানে তাকায় দেখলো আর কি, অনেকক্ষণ অবাক হয়ে তাকায় থাকলো, ছোটখাটো ফ্রেস্কো আঁকা আছে আবার ওইটার মধ্যে। তো এর মাঝে সে দেখলো যে এই যে সিঁড়ি যেটা নেমে গেছে ওইটা, তো চিন্তা করলো যে উপর উঠবো না নিচে নামবো, তার মনের মধ্যে কিউরিয়াসিটি দুইটা কাজ করতেছে। তো একবার মনে হলো যে তাকে তো ওই যে তার যে ফ্রেন্ড বা তাকে যে আনছে এখানে, ও তো মানা করছে ঢুকতে না। তো চিন্তা করলো দরজা খোলা, কে নক করলো, আমি কিউরিয়াসিটি থেকে ঢুকছি, কি হয়েছে। আর সাফার মধ্যে একটা কিউরিয়াসিটি বেশি, সে যখন নাকি বাড়িতে ছিল তখনও সে বন্ধুদের সাথে এদিক ওদিক যেত আর কি, ঘুরতে ঘুরতে, যে কোনো জায়গায় একটু যদি শুনতো যেখানে মানে একটু রহস্যময় কিছু আছে, সে যেত। যাই হোক, সে চিন্তা করলো যে আমি সিঁড়িতে নেমেই যাই, দেখি কি আছে, আর বাসাটা একটু ঘুরি কি অবস্থা। তো আস্তে করে মোমটা নিয়ে সে হাঁটা ধরলো। তো যখন হাঁটে তখনও দেখতেছে মোমের শিখা বেশ স্থির, এটা তার কাছে অবাক লাগতেছে যে হাঁটলেও তো একটা বাতাসের সাথে একটা হয়, কারণ ওখানে তো মুভিং না থাকলে, মুভিং বাতাস না থাকলেও তো ওখানে বাতাসটা আছে, কিন্তু শিখাটা বেশ স্থির হয়ে আছে। খুব একটু অবাক লাগতেছে তার কাছে, সে এটা তার কাছে একটু মানে এরকম সে দেখে নেই। যাই হোক, সে সিঁড়ি দিয়ে নামা শুরু করলো, দেখতেছে পাথরের সিঁড়ি, পাথর দিয়ে করা কিন্তু সিঁড়িটা। তো আস্তে 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 স্টেপ দিয়ে নামতে, স্পাইরাল মানে বাঁকানো, এরকম ঘোরানো ঘোরানো সিঁড়ি। তো ঘুরে ঘুরে নামতেছে, নামতে নামতে সে দেখলো যে একটা ফ্লোরে আসছে। সে বুঝতে পারলো যে তারা যেখানে উঠছিল ওইটা হয়তো বাসাটার গ্রাউন্ড লেন্থ, মানে বাসাটা যেখান থেকে করছে গ্রাউন্ড লেন্থ, কিন্তু এটা মনে হয় আন্ডারগ্রাউন্ড লেন্থ, মানে বাসার নিচের কোনো অংশ, এটা লাইক বেসমেন্টের মতো। এটা অনেক সময় ওই অঞ্চলে সেলার তৈরি হতো, ভাড়ার ঘর, সেখানে জিনিসপত্র রাখতো, ফসল টসল রাখতো, জিনিসপত্র শস্য রাখতো, বিভিন্ন রকম স্টোর জিনিস রাখতো, আর সেলারের মধ্যে তারা রাখতো, তাদের যে মদ টদ এগুলো রাখতো আর কিরকম। তো ওই জায়গাটাও হয়তো এখানে আছে। তো দেখতেছে আসলে যা ভাবছিল তাই, এটা ইটস সেলার, মানে এখানে জিনিসপত্র রাখা হয় বিভিন্ন ভাড়ার মতো। সে দেখতেছে বিভিন্ন শেলফ রাখা, শেলফে কিচ্ছু নাই, শেলফগুলো ধুলা ধূসরিত। তো সাফা কাইন্ড অফ লাইক তার ইন্টারেস্ট হারায় ফেলাইতেছে, যেখানে নামলাম কেন, খামাখাই কিসের শব্দটা করতে গেছে, নাকি আমার শোনার ভুল। পরে চিন্তা করতেছে আমি তো মানে জেগে থাকা অবস্থায় শুনছি শব্দটা। সে যখন নাকি চিন্তা করছে সে ঘুরে চলে যাবে উপরে, কিন্তু এখানে কিছু নাই, কারণ শেলফ দেখলো ঘুরে ফিরে কয়টা। তখনই একটা শব্দ পেলো যে সে যে রুমটার মধ্যে ঢুকছিল, মানে যেখানে শেলফ গুলা, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে এসে সোজা ঢুকলে হাতের বাঁ দিকে এই রুমটা, কিন্তু ডান দিকে কিন্তু হেঁটে যাওয়ার আরেকটু রাস্তা আছে, তারপরে আরেকটা রুমের মতো এরকম বাঁ দিকে। তো ওইখান থেকে একটা শব্দ শুনলো, কেমন জানি কোনো মানুষ যদি ঢেকুর তুলে যেরকম শব্দ হয়, ওইরকম একটা ঢেকুর তোলার মতো শব্দ, কেমন জানি মানুষের ঢেকুর তোলার মতো শব্দ। তো সাফা একটু ভয় পাইছে তখন, যে এটা কে এরকম শব্দ করলো। পুরো মানুষের ঢেকুর তুললে মানে মানে পানি বা কোনো খাবার দাবার খেয়ে যেরকম ঢেকুর তুলে জোরে, সেরকম একটা শব্দ। তো সাফা একটু ভয় পেয়েছে, সে আস্তে আস্তে করে ওই রুম থেকে বের হয়ে সে মমটা নিয়ে আরেকটু সামনে গেছে, মানে পাশের রুমের দিকে যেখান থেকে শব্দটা আসছে। তখন কেমন একটা শব্দ শুনতেছে, যে মানুষ গলার ভেতর দিয়ে যেরকম শব্দ করে অনেক সময়, গলায় পানি টানি আটকাইলে বা গড়গড়ি করলে যেরকম শব্দ করে ওরকম। সে মমটা নিয়ে ওখানে দাঁড়ায় দেখতেছে যে এই যেখানটা দাঁড়ানো সেখানে অনেকগুলা শেলফ রাখা, এই শেলফগুলা বেশ লম্বা লম্বা এরকম, এবং সেখানে অনেক বোতল রাখা আছে।
হ্যাঁ, সম্ভবত এগুলো ওয়াইনের বোতল, এবং একটা দরজা, মানে ওই যে শেলফ গুলা যে রুমটা, সেটার ওই পাশে একটা দরজা, এবং দরজাটা খোলা, এরকম দরজাটা খোলা, এবং ওই ভিতর থেকে মনে হচ্ছে শব্দটা আসতেছে। তো তখন সাফা মনে করলো এখানে কি কোনো মানুষ আছে নাকি, মানে কেউ কি থাকে এখানে, মানে যে শব্দ শুনতেছে মনে হচ্ছে কোনো মানুষ মানে গড়গড় করতেছে বা বমি করতেছে, এরকম শব্দ আর কি, মানে কেমন জানি গলা দিয়ে একটা বিচ্ছিরি শব্দ করতেছে। আর সে বুঝলো যে এইখানে বোতলগুলো, সে দেখলো, বুঝলো যে এগুলো ওয়াইনের বোতল, এবং তার এই মোমের যে হালকা আলো এখানে রিফ্লেক্ট করতেছে, সেটাতে সে বুঝতেছে যে এই বোতলগুলোর মধ্যে লেবেল লাগানো, মানে উপরের যে সিল করা, বুঝতে পারতেছে সে এই বোতলের উপরে সিলগুলোর মধ্যে সোনালী কালারের এরকমই দিয়ে মোটা মানে কি স্টিকারের মতো দেয়া, এগুলো বুঝতেছে সে, যেগুলো পুরো ইনট্যাক্ট বোতল ওয়াইনের। তো সাফা যখন নাকি মানে এগুলো দেখছে আর ওখানে শব্দ পাচ্ছে, মনে করছে কোনো মানুষ থাকে। তো তার মোমের আলো কিন্তু হালকা যাচ্ছে অন্ধকার ঘরের দরজার কাছে। তো সে করলো কি, আরেক পা সামনে গিয়ে সে ইংরেজিতে জিজ্ঞেস করলো, হ্যালো ইজ এনিওয়ান দেয়ার, এভাবে জিজ্ঞেস করছে। সে যদিও জানে যে এখানে যদি কোনো ইটালিয়ান মানুষ থাকে, নর্মালি বেশিরভাগ মানুষ ইংরেজিতে কথা বলে না, তাদের ইটালিয়ান ভাষায় কথা বলে। ওর তো আসলে খুব একটা নেই, সে একটু জিজ্ঞেস করছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে তার মুখ থেকে এটাই বেরিয়েছে ইংলিশে। তো ওই সময় দেখলো কেমন যেন ভোগ করে শব্দটা চেঞ্জ হইলো, মনে হলো যে কেউ শব্দটা আরো জোরে করলো। তো সে কোনো উত্তর না দিয়ে আরো এক পা সামনে গেছে সাফা দেখার জন্য ব্যাপারটা কি। তো তার মনে একটাই আছে, তাকে যদি কেউ জিজ্ঞেস করে সে বলবে যে তুমি এখানে কে, আমাকে তো এখানে একজন পারমিশন নিয়ে থাকার ব্যবস্থা করেছে, তুমি এইখানে কে এই বাড়িতে, সে জিজ্ঞেস করবে উল্টা। সাফা চিন্তা করতেছে। তো সাফা আরেকবার যখন এগিয়েছে, হঠাৎ করে তার কাছে মনে হলো তার যে মোমবাতির আলোটা ওই রুমে ঢুকছে, ওইখানে রুমের ভেতরে একটা আবছা অবয়বের মতো এরকম দরজার এই পাশে উকি দিল। সে পুরো বুঝতে পারছে যে চুল, মাথার মধ্যে চুল আছে, ঘাড় পর্যন্ত হয়তো চুল, এরকম কালো, কিন্তু অবয়বটা বোঝা যাচ্ছে কালো একটা অবয়ব, চেহারা দেখা যাচ্ছে না, ঘাড় পর্যন্ত চুল, এবং চুলগুলা বোঝা গেছে। এরকম কাজ করছে যে দরজার এই পাশ থেকে মাথা দেখার জন্য, মানে সাফাকে দেখার জন্য। তো সাফার মোমের আলোটা হালকা করে ওই অন্ধকার অবয়বটার দিকে পৌঁছাইছে। ওই অবয়বটা আরেকটু সামনে আসলো দরজার কাছে, মুখটা আনছে। সাফা দেখলো যে এরকম দুইটা চোখ দপদপ করে জ্বলতেছে, আর ঠোঁটের কাছটা এরকম লাল। মানে সাফাকে দেখে মুখটা হা করে এরকম করে একটা ভঙ্গি করছে 1 সেকেন্ডের জন্য, এবং মনে হলো একটা নিঃশ্বাসের মতো ছাড়লো হা করে। এটা বাতাসটা একদম আসলো সাফার গায়ে লেগে গেছে, বাতাসটা মনে হচ্ছে যে একটা গরম বাতাস তার গায়ের মধ্যে লাগছে, এবং একটা অন্যরকম স্মেল, মনে হচ্ছে অনেকটা ওই মদ, পচা মদ বা মদ খুললে যেরকম হয়, যেরকম একটা গন্ধ আসে, ওরকম একটা পচা গন্ধ চারিপাশ থেকে, কেমন জানি কটু টক টক গন্ধ, এবং গরম বাতাস তার গায়ের উপর চলে গেল সাফার, এবং সাথে সাথে সাফার হাতের মোমবাতিটা নিভে গেছে ওই বাতাসেই। সাফা একেবারে ফ্রিজ হয়ে গেছে, সে আসলে নড়বে নাকি কি করবে, সে আসলে পুরা মানে তার কোনো আর মানে নাই, বোধ নাই। সে 1 সেকেন্ড চুপচাপ দাঁড়ায় ভাবার চেষ্টা করলো কি দেখছে সে। এরপর সে শব্দ পেল, মনে হলো তার দিকে ওখানে কেউ এগোয়ে আসতেছে। এই যে ফ্লোরের মধ্যে পা ফেলতেছে, সে সব থপ থপ শব্দ পাচ্ছে। তো সাফা একবার চিন্তা করছে যে এইটা কি, চেহারা তো এরকম কোনো মানুষের হয় না, আসলে কোনো কিছুর সাথে মিলতেছে না, মানে ধরনও মিলতেছে না। তো সাফা দৌড় দিল ঘুরে, মানে 1 সেকেন্ডের মধ্যে সে ঘুরে দৌড় দিছে, দৌড় দিয়ে ওই দরজা থেকে বের হয়ে গেছে, মানে বের হয়ে ডান দিকে, সে জানে ডান দিক থেকে আর শরীর থেকে দৌড়াইলো। দৌড়ায় সে এই যে দরজা দিয়ে বের হয়ে সামনে আসে, দেখতেছে যে ওইখানে সেই আলোকিত জায়গাটা, যেখানে সিঁড়ি উঠে গেছে, উপর থেকে অ্যাস্ট্রিমের আলো পড়তেছে। সে যখন দৌড় দিয়ে ওই দরজা দিয়ে বের হয়ে যাবে, তখন সে একদম স্পষ্ট বুঝলো তার কাঁধে কেউ হাত রাখছে, এবং তার কানের কাছে সে একটা নিঃশ্বাস পেল, মনে হলো যে কেউ নিঃশ্বাস ছাড়ছে কানের কাছে, এবং সেই যে বাজে স্মেলটা। তো সাফা ভয়ে চিৎকার করে উঠছে, ভয়ে চিৎকার করে উঠে সে মানে দোয়া পড়তে পড়তে, মানে তার মুখ দিয়ে অটোমেটিকলি দোয়া বেড়ে গেছে, সে দৌড়াচ্ছে সিঁড়িতে উপর দিকে ওঠার জন্য, এবং দৌড়াইতেছে। তার কাছে কেন জানি মনে হচ্ছে সে যত দৌড়াচ্ছে তার মানে উপর দিকে সে আর উঠতেছে না, এবং সে আসলে যে বুঝতে পারলো, মনে হইতেছে যে সিঁড়ির মধ্যে সে একটা যে পা ফেলতেছে, সিঁড়িটা সে বেয়ে উঠতেছে না, এরকম লাগতেছে। তো সে তখন জোরে জোরে মানে দোয়া পড়া শুরু করছে, জোরে জোরে দোয়া পড়তেছে, এবং এক পর্যায়ে সে দেখলো যে হ্যাঁ, সিঁড়িতে উঠে গেছে। উঠে যে সে একদম ওই যে তার যে একতলা, সেটার সামনে, এবং ওই যে ফাঁকা রুম একটা, সে রুমের কাছে, ওই রুমের মধ্যে মনে হইতেছে কেউ দাঁড়ায় আছে রুমটার ভেতরে, এবং মানে পুরা সে অবয়বটা বুঝতে পারতেছে যে একটা অবয়ব রুমের মধ্যে দাঁড়ায় আছে।
তো সাফা ভয় ছুটে এমন একটা পজিশনে পৌঁছাইছে যে তার কিছু করার নাই, সে ওই রুমের ভেতরেই দৌড় দিল ওই অভাবটা দেখার পরও, কারণ সে দেখতেছে যে তার যে রুমের দরজাটা খোলা ওইখানে। তো সে এক দৌড়ে যে ওই দরজার ওই পারে পড়ছে এবং দোয়া জোরে জোরে পড়তেছে, পড়ে সে আবার দেখলো যে দরজাটা যেহেতু খোলা, সে দৌড় দিয়ে যে দরজাটা জোরে টান দিল। তো এই দরজা যখন ব্যাক করে মানে লাগছে, তখন মনে হলো অনেক ওজন। সাফা বুঝলো যে অনেক ওজন, সে আগে যে হাত দিয়ে টাচ করার সাথে সাথে খুলে গেছে সেরকম না, অনেক ওজন। এসে ঠাস করে লাগলো, দ্রুম করে শব্দ হলো, একটা ভয়ঙ্কর ব্যাপার। তো সাফা ওই রুমের মধ্যে আর থাকলো না, সে ওই অন্ধকারেই তার ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছে, দৌড়ায় নামছে, নেমে সে ওই সিঁড়ি দিয়ে ঘুরে ওই যে তার আন্টি ডাকতো ওই ছেলেটা, ওদের রুমে যায়, ছেলেটা যেখানে থাকে আর কি, ওই রুমের কাছে যে সে দরজা মানে কিল মারা শুরু করছে তার। তো ছেলেটা দরজা খুলে বেরোলে কি হয়েছে, তো সে বললো যে মানে ঘুম ঘুম চোখে, মানে একটু মানে অদ্ভুত। তো সাফা বলতেছে যে আমি ভয় পাইছি। বলে কিভাবে ভয় পাইছো? তো সাফা তাকে বোঝানোর চেষ্টা, তাদের ভাষাগত তো এত নাই, তো যাই হোক সে বোঝানোর চেষ্টা করলো যে সে এরকম রুমের মধ্যে অটোমেটিক দরজা খুলে গেছে, তাকে যতটুকু বলে বুঝাইতেছে সে যেরকম দরজা খুলে গেছে এরকম। তো ছেলেটা এরকম মাথা নাড়তেছে তাকে, বলে আচ্ছা ঠিক আছে। তার আগে ডাকলো, তার রুমে নিয়ে বললো যে ওই পাশে শুয়ে থাকো, রাতে শুয়ে পড়ো, থাক, এখন আর করার দরকার নেই। যাই হোক সাফা ওই দিন রাতে কোনো মতে ভয়ে ভয়ে রাত কাটাইছে এবং সে খুব ভয় পাইছে বাকি রাতটা। তো দিনের বেলা ছেলেটা তাকে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছিল। তো ছেলেটাকে সে নিয়ে আসে তার ওই ঘরে, এনে দেখায় যে দরজাটা লাগানো। তো ধাক্কা মারে, দেখে দরজা এক চুলও নড়ে না, একদমই করে নড়ে না, অনেক জোরে জোরে ধাক্কা দিছে, হয় না। তো ওই ছেলেটা দেখে হাসে, থাইকা বলে কি, তারে বলে যে শয়তান, মানে এটা শয়তান। বলে যে এই জায়গাটা তারা যতটুক বুঝায়, সে তো ছেলেটা তো মুসলমান, বলে যে এই জায়গা কিন্তু অনেক পুরনো শহর, তো অনেক রকমই আছে, এখানে জিন আছে, তো বেশি আগ্রহ দেখানোর দরকার নেই, কোথাও যেও না, তোমাদের থাকতে হয় তাহলে মানে চুপচাপ থাকো, এই করো না, এছাড়া আসলে উপায় নাই, যেখানেই থাকো। বলে যে আমরা যে বিল্ডিং এ থাকি ওইখানেও অদ্ভুত অদ্ভুত শব্দ হয়, মনে হয় কেউ কথা বলে ওইখানে, এবং এই কথাগুলো একদম আমি শুনি, মনে হয় যে একদম কথা বলতেছে। ছেলেটা বলতেছে যে আমার রুমে যে জানলা দেখছো, ওই জানলার কাছে আমি একদিন রাত্রেবেলা মনে হলো যে কিছু একটা উড়ে এসে বসছে, এরকম ডানা দিয়ে ঝাপটা এসে বসছে। তো আমি হঠাৎ করে তাকায় দেখি, মনে হচ্ছে ডানার মানে ওই জানলার ওই পাশে আমার জানলাটা লাগানো ছিল, কিন্তু জানলার একটা পাট খোলাই পাশে। তো আমি স্পষ্ট ছায়া দেখতেছি যে একটা ছায়া পড়ছে, মনে হচ্ছে যদি কেউ কোনো মানুষ বসে থাকে এরকম হাত দিয়ে ধরে কোথাও, মানে দুই পায়ের মধ্যে এরকম ইসের মধ্যে গেড়ে বসে থাকে কোথাও, জাস্ট সেরকম একটা ছায়া আমার জানলার কাছে, এবং ফিস ফিস করে কিছু বলতেছে অদ্ভুত ভাষায়। ছেলেটা বলতেছে যে অদ্ভুত ভাষায়, আমি কিছুই বুঝতেছি না। তা আমি তখন এখানে বসে দোয়া পড়লাম, দোয়া পড়ার সাথে সাথে আমার মনে হলো বট করে একটা শব্দ হলো, মানে পুরা মানে ডানা মেলে দিয়ে যেরকম পট করে শব্দ হয় ওরকম মেলে দিয়ে ওখান থেকে উড়ে চলে গেল। তো এরকম আছে, এগুলো তোমার জেনেই কাজ করতে হবে, অসুবিধা নেই, এটা তুমি এই তো আর কি করবা। এখন তুমি যেটা মনে করো এখানে তোমার আবার একটা ঘর ম্যানেজ করে দেওয়ার সময়ের ব্যাপার, কারণ এটা সম্ভব না, কারণ এখানে ওই যে মানুষগুলো যারা আছে তাদের যারা এটার কন্ট্যাক্ট পয়েন্টে থাকে তাদের সাথে যোগাযোগ করে করতে হয়। যাই হোক সাফা ওই ছেলের সাথে কথা বলে তারপরে সে আবার মানে পরের দিন যায় থাকা শুরু করে ঘরে। তো এরপরে ওই রাতের বেলা শব্দ হইতো এরকম পরপর টক 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 করে শব্দ হইতো, সাফা কিছু বলতো না, চুপচাপ থাকতো এবং দোয়া পড়তো, দোয়া পড়ে শুয়ে পড়তো। এর মধ্যে সে কিন্তু কাজ শুরু করে দিয়েছে ওই ছেলের সাথে, যে ওই যে খাসির মাংস সেখান থেকে তাদের বানাইতে হইতো, মানে হঠাৎ করে মানে তাদের ওই মাংস যখন প্রিপেয়ার করার দরকার পড়তো, সেই তারা মাংসটাকে করতো, মানে খাসিটাকে ওইভাবে প্রসেস করে নিয়ে আসতো, মাংস নিয়ে আসতো, আবার দুধ দোয়াইতে হইতো যাইতো। তো এর মাঝে একদিন এরকম সাফা কাজ পড়ছে, সেটা হচ্ছে যে ওই ওখানে অলিভের নিয়ে আসা, মানে ওই ছাড়ায় ছড়ায় তারপর নিয়ে আসতে হয়। তো সাফা তো এটাতে খুব একটা এক্সপার্ট না, তো সে ছাড়াইছে, ছাড়ায় টাড়ায় ওগুলো ভরছে এরকম বড় জারের মধ্যে। তো জারটা সে নিয়ে আসবে, এর মধ্যে তখন কিন্তু মানে বিকাল গড়ায় গেছে, সন্ধ্যা, মানে এরকম একটা অবস্থা যে এখনই মানে সন্ধ্যা হবে, সূর্য ডুবে যাবে এরকম অবস্থা। তো সিঁড়ি দিয়ে আসতেছে, তার কাজ হচ্ছে যে এগুলা নিয়ে সে এসে ওই ছেলেটার ওই আন্টি যেখানে থাকে ওই বাড়ির কর্নারে নিয়ে রাখবে, এগুলা ঢেকে রাখবে, তারপরে এগুলা পরে প্রসেস হবে। ট্রেনে উঠতেছে সিঁড়ি দিয়ে, এক পাশে সে দেখলো যে ওই রাস্তার কাছে একটা এরকম যে ছিল মেন হোলের মতো এরকম ঢাকনা দেওয়া এরকম। তো সে ভাবছে যে এটা তো জানে যেটা যেখানে পানি, বৃষ্টির পানি টানি যায় শহরে কিছু। হঠাৎ করে সে শব্দ পাইছে তার সামনে, তখন কিন্তু ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, যে দুই পাশে দেয়াল দেয়া
ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে কেমন ঢের করে যে একটা লিড যেরকম সরে সেরকম। তো সে চিন্তা করলো এটা কিসের শব্দ হচ্ছে, কোনো বাতাস উঠতেছে বা গ্যাস উঠতেছে এখানে, মানে বেশি হয়ে গেছে। তো সে ওই যে কন্টেইনারটাকে রেখে দিতেছিল মাঝে মাঝে, কেন উপর উঠতে কষ্ট হয়, আবার টেনে টেনেও সে উঠাইতেছিল, এরকম করতেছিল, মানে সিঁড়ির মধ্যে রেখে টেনে আবার উঠাইতেছিল, ওইটার একটা পাশ এরকম গ্র্যাব করারই আছে। তো সে পেছন ফিরে আবার ওটাকে টেনে উঠাইতেছে, এর মধ্যে কিন্তু বেশ অন্ধকার। যখন ওই কাছাকাছি চলে আসছে, হঠাৎ করে সে মানে মনে হলো তার শব্দে যে ওই স্ল্যাব সরে গেছে ওইদিকে, কি যেন সরাই দিছে স্ল্যাবটা ঘর ঘর করে। তো সে পেছন ফিরে তাকাইছে, তাকায় দেখলো যে স্ল্যাবটা অনেকটা সরে গেছে। ওই জায়গায় মনে হচ্ছে তার কাছে যে কেউ তাকায় আছে ওইটার ভিতর দিয়ে, মানে স্ল্যাবের নিচের অংশটাতে কেউ তাকায় আছে তার দিকে, কিন্তু সে চোখ বা কিছু বুঝতেছে না। তো একটা সাইড যেখান থেকে সরে গেছে ওই জায়গাতে একটু উঁচা হয়ে আছে, আর মনে হচ্ছে একটা অবয়ব এই অন্ধকারের মধ্যে যে ওইটার মধ্যে আছে, মানে কেউ একজন তাকায় আছে ওই জায়গা দিয়ে। একদম সে স্পষ্ট শুনলো যে তার নাম ধরে ডাকছে ওখান থেকে, মানে এখন ফিস ফিস শব্দে সাফা বলে তাকে ডাকছে। তো সাফার সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, সে ভয়ে ওখানে চুপচাপ বসে পড়ছে, কারণ সে ওই জায়গাটা পার হয়ে যেতে হবে তার ওখান থেকে। তো সে ওখানে বসে সাথে সাথে দোয়া পড়া শুরু করছে, সূরা পড়ছে। সূরা পড়ার পর দেখলো যে কিছুক্ষণ চোখ বন্ধ করে ফেলছে সাফা ভয়ে, একটু পরে দেখলো যে না, আর কোনো শব্দ নাই, চুপচাপ, আর তার কানে কাছে কেউ ডাকে না বা কিছু না। তো উঠে বসে তাকাইলো, দেখলো অন্ধকার ঘুরঘুরটি, ওই জায়গায় মেন হলে যে লিডটা একটু সরছে, ওটা সরেই আছে ওই জায়গাটা। এখন কিছু করার নাই, ও দোয়া পড়তে পড়তে ওখান থেকে ওই অলিভের ওইটাকে টেনে উঠাইলো, উঠে সে একদম ধরে উঁচা করে দোয়া পড়তে পড়তে ওইটাকে সামনে ধরছে ভয়ে। তারপর সে আস্তে আস্তে করে হেঁটে সাইড হয়ে আসলো, এসে যখন নাকি ওই ছেলেটার এখানে আসলো, নাম ধরে ডাকা শুরু করছে জোরে জোরে। ছেলেটা আসছে, আসার পর সাফা বললো যে এরকম এরকম ব্যাপার, এরকম আমি শব্দ পাইছি, এরকম এরকম হয়েছে। তো ছেলেটা বলে যে তোমার তো ভালোই পাইছে মনে হয়, তাহলে এখানে মহিলা কেমনে থাকবা, এ তো মানে খুবই কঠিন। তো সাফার মন খুব খারাপ হয়ে যায়, কারণ সে সাস্টেইন করবে কিভাবে এরকম হইলে। সেগুলা রাখছে, বাসায় যে যাবে তার ভয় লাগতেছে একদম। তো ছেলেটা বলছে আসো তোমার পৌঁছায় দিই, কিন্তু তোমার প্রতিদিনই আমার পৌঁছায় দিতে হবে বলে হাসতেছে। সে বলে তোমার বিশ্বাস করতেছো না? ছেলেটা বলে যে আমি তো দেখি না এরকম, আমি ওইটা দেখছি একবার এরকম, বাট এরকম এরকম এই জায়গায় মেন হল কোথায়? তো ছেলেটা বলে আসো চলো যাই। ছেলেটার হাতে একটা ফ্ল্যাশ লাইট ছিল, সে হেঁটে ওই অন্ধকার রাস্তা দিয়ে আসতেছে। এসে দেখে ছেলেটা মানে হঠাৎ করে ওইখানে মানে পড়ে উঠছে, সে মানে আউযুবিল্লাহ পড়ে উঠছে, বলছে আসলেই দেখে যে সে মেন হলের ইটা সরানো এখানে, বলে এটা কেমনে? তো ছেলেটা গেল যে সে ও নিজেই ছেলেটা হাত দিয়ে জোরে বলে যেটা সরাইতেও তো কষ্ট হইতেছে, স্ল্যাবটা এত শক্ত, ধাক্কা দিয়ে বসাই দিল জায়গা মতো, বসাই দিয়ে বললো যে তুমি দোয়া পড়ে শুবা সাফা, আর তোমার কি কেউ নাই? এভাবে তাকে জিজ্ঞেস করছে। বলে মনে হইতেছে তোমার উপরে মানে এখানে কোন একটা নজর পড়ছে বা কিছু, তোমার কি কেউ নাই? তো সাফা বলতেছে আছে আমার আত্মীয়। বলে তাদের সাথে যোগাযোগ করো না কেন? বলে করি না, এই মানে এই করে। তো ছেলেটা বলে মানে তোমার কি মোবাইলে ই নাই? তো সাফারের মধ্যে কিন্তু মোবাইলও, আর ও সে যে কিনছিল ওখানে যে একটা প্রিপেইড সিম কিনছিল, ওইটারও তার ই ছিল না, কার সাথে কমিউনিকেট করতো না। তো ওই ছেলেটা তখন বলে যে তুমি কেউ থাকলে তার নাম্বারে কল দাও, কথা বলো তুমি, আমি তোমার এই করি। তো দেখতেছে যে ওই তাদের মোবাইলে ওই তখন এরকম 2 দাগের মতো নেটওয়ার্ক আছে। তো হাঁটলো ওই ছেলেটার সাথে যে এক জায়গায় বসলো, বসে দেখলো যে হ্যাঁ নেটওয়ার্ক একটু আছে। তো ছেলেটা বললো যে তুমি কল দাও। তো সাফা বললো যে আমি কল দিব, এটা তো মনে হয় এখান থেকে লং ডিস্টেন্স, ওগুলা তুমি পরে চিন্তা করো, তুমি কল দাও। তো সাফা বসে তার মোবাইল বের করে সেখানে নাম্বার নিয়ে, বোনের নাম্বার নিয়ে, মানে খুব ইতস্তত করতে গেলে বোনরে সে কল করেনি একদিন, তার ভিতরে জিদ যে সে কল দিল। তো দেওয়ার পরে তার রিং বাচ্চা, তো বোন ধরছে, সে ভয় পেয়েছিল অপরিচিত নাম্বার দেখে বোন ধরে কিনা বা এরকম। ধরছে, ধরার পর সে বোনরে বললো, বোন নাম ধরে বললো। তো বোন তো খুব আবেগ আপ্লুত হয়ে গেল, কান্না করে দিল ফোনে। তো বললো যে আমি এরকম আছি অমুক জায়গায়, এরকম এরকম সমস্যা। তো সাফা পুরো হাল ছেড়ে দিচ্ছে, সে তার বোনের উপর সব মানে ছেড়ে দিচ্ছে, যে এখন তার বোন তাকে এখান থেকে কিভাবে কি করবে সে আর কিছু চিন্তা করতে পারতেছে না। তো বোন বললো যে ওখানে কার সাথে আসিস, কি ব্যাপার? তো সে ওই ছেলেটা বললো যে অমুক আমার খুব ভালো একজন বন্ধু, ওর সাথে আসি। তো ফোনটা দেয়, তো ওর বোন ওই ছেলেটার সাথে কথা বলে। ওই ছেলেটাও কিছুটা ইটালিয়ান শিখছে, সাফার বোন ইটালিয়ান ভাষা কথা বলতে পারে। যা কথাবার্তা বলে বললো যে সাফাকে আবার ফোন দিল, বললো যে তুই এখানে থাক, 2 দিনের মধ্যে তো দুলাবাড়িতে ব্যবস্থা করতেছি। তো যাই হোক, ফোন রাখার পর সাফা তো মানে মনও খারাপ আবার খুশিও, ছেলেটা খুব হ্যাপি। বললো যে তোমার বোন খুব ভালো, তোমাকে নিয়ে যাবে, তোমার যেহেতু বোন আছে তুমি কেন বোনের সাথে যোগাযোগ করো না, এরকম কষ্ট করতে গেছো? এই আমার তো এখানে কেউ নাই দেখে আমি এখানে থাকছি এক সময়, এখন ওই আন্টিরে পাইছি, আন্টি আমার খুব আপন।
যাই হোক, আমার মায়ের মতো তিনি, এরকম বুঝাইছে আর কি। তো বোঝানোর পরে তারপর সাফাকে নিয়ে আসে, এনে তা বলে যে তুমি আজকে আর তাহলে এখানে থাকো না। সাফা বলে যে না, আমি আজকে ওই রাত্রে ওই বাসায় থাকবো, মানে আমার রুমেই থাকবো, টেনশন করো না, চিন্তা নিও না। আমি যেহেতু আমার বোনের সাথে কথা হয়েছে, ও দেখি কি ব্যবস্থা করে এসে। আর তুমি এই যে তোমার যদি কল করে আমার বোন, তুমি বললো যে আমাকে মানে কোথায় কি আসতে হবে, বলে হ্যাঁ ওগুলো কোনো চিন্তা করো না, এই সেই। যাই হোক, সাফা ওই দিন রাতের বেলা যখন নাকি ঘরে ঘুমায়, ওই পাশের দরজার ওই পাশ থেকে নাকি তাকে নাম ধরে ডাকছে অনেকবার। সাফা ঘুমায় ছিল, সে রাত্রেবেলা ওই দরজার নখ শুনছে এবং তার নাম ধরে ধরে ডাকছে। এবং ডাকটা প্রথমে শুরু হয় ভারী কণ্ঠে মনে হয়, তারপরে মানে মানে ফিসফিসানি ভারী কণ্ঠ, তারপর একটা নারী কণ্ঠের মতো হয়ে যায় এবং মানে খুব অন্যরকম ভাবে ডাকতেছে। মানে সাফা চিন্তা করে যে অনেকটা তার মানে সেন্স চলে যাবে এই ডাকে, এরকম মনে হয় সে নিজেকে হারায় ফেলতেছে এরকম। বাট সে ওই সূরা পড়া শুরু করতে করতে আস্তে আস্তে তার এই মানে ডাকটাও থেমে যায় এবং মাথা থেকে চিন্তা চলে যায়। যাই হোক, ঘুমায় যায় সে। তো এরপরে দু একদিনের মধ্যেই সে পায়, তার দুলাভাই কল করছে, ওই ছেলেরা তাকে ফোন এনে দেয়, কথা বলার পর দুলাভাই ব্যবস্থা করে। তো একদিন দেখে যে ঠিকই তার দুলাভাই চলে আসছে ওই এলাকায় এবং এসে হেঁটে হেঁটে ওই ছেলের সাথে কন্ট্যাক্ট করে বের করছে কোথায়। দুলাভাই দেখে তো সাফা অনেক আবেগ আপ্লুত, কান্নাকাটি। তো যাই হোক, তারপরে বিদায় নিয়ে ওই আন্টির কাছ থেকে আর ওই ছেলেটার কাছ থেকে বিদায় নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে সাফা ওখান থেকে চলে আসে। তো ওরা নাকি খুব খারাপ ফিল করছিল সাফার জন্য, কান্নাকাটি করছে ছেলেটা। সাফাও খুব মন খারাপ করছিল, আসার সময় তারও খুব মন খারাপ হয়েছিল। তো যাই হোক, সে ওখান থেকে চলে যায় দুলাভাইয়ের সাথে, ওই রাস্তা পার হয়ে তাকে যে নিয়ে আসে, যে পর্যন্ত গাড়ি আসে সেখানে তার দুলাভাই গাড়ি রেখে আসছে আর কি, দুলাভাইয়ের ফ্রেন্ড ছিল সাথে। তো যাই হোক, তারপরে ওখান থেকে চলে যায় সে এবং তার দুলাভাই তাকে পরবর্তী ওখান থেকে নিয়ে আসে তাদের ওইখানে। আস্তে ধীরে সবকিছুরই ব্যবস্থা হয়। সাফার যেটা হয়েছিল, সাফা নাকি রাতের বেলা দুঃস্বপ্ন দেখতো, আর তার কাছে মনে হইতো সবসময় যে তার বোনের বাসা আসার পরও যে বাথরুমের মধ্যে তার জন্য কেউ ওয়েট করতেছে এরকম। মানে সে বাথরুমে যেতে পারতো না, বাথরুমে যাওয়ার আগে তার কাছে মনে হতো যে কেউ একজন বাথরুমের মধ্যে বসে আছে। তো সাফার বোন তাকে ওইখানে খুঁজে, ওখানকার যে লোকাল একটা জায়গায় একটা মসজিদ ছিল, সেখানে মানে ছোট মসজিদ, খুব বড় না, তো সেখানে একজন ইমাম সাহেব ছিলেন, তার কাছে নিয়ে যান। তিনি নন বেঙ্গলি, তো তার কাছে ঝাড়ান। তো বলে যে খারাপ জিনের নজর পড়ছে। সাফা দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো ছিল বেশ। তো ইমাম সাহেব বলেন যে ছেলেটার উপর খারাপ জিনের নজর পড়ছে, এরকম সে কোথাও ছিল, সেখান থেকে দেখছে। তো বলে যে আমার ভাই এরকম অ্যামান্ডান একটা বিল্ডিং এর মধ্যে, যে ওইখান থেকে নজর পড়ছে, খারাপ জিন, ভালো না। তো তিনি তাকে ঝেড়ে দেন এবং সাফাকে বলেন যে এই দোয়া পড়তে, বিভিন্ন সূরা মানে কয়েকটা সূরা বলে দেন যে এইগুলো কন্টিনিউয়াসলি পড়তে হবে, পাক পবিত্র থাকতে হবে, আস্তে আস্তে চলে যাবে এই আর কি। আর ফাইনালি এগুলো আর তার কাছ থেকে তাকে বদারি করবে না, সে যখন বিয়ে শাদী করবে। তো যাই হোক, সাফা ওইভাবে চলে ইমাম সাহেবের পরামর্শ নিয়ে এবং দোয়া পড়ে চলতো। তো তারপরে এই 2022 সালে সাফা বিয়ে করে এবং সে অন্য স্টেটে চলে যায়, অন্য প্রভিন্সে চলে যায় আর কি। এটা হচ্ছে স্টেট না প্রভিন্স। তো অন্য প্রভিন্সে সে চলে যায়। তো সেখানে গিয়ে ভালো অন্য একটা কাজ করে এবং আস্তে ধীরে এখন তো তার মোটামুটি এখানে লিগ্যাল সবকিছুই আছে, খুব ভালো আছে। তো সাফার এই ঘটনাটা আমার কাছে বেশ ভালো লাগছে, অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে এবং বেশ ভয়ের মনে হয়েছে। এই ঘটনাটি আমাকে দিয়েছেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মোস্তফা বিপ্লব ভাই। উনি বর্তমানে চাকরি করছেন নেত্রকোনা জেলায়, একজন ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। উনি এই ঘটনাটি ওনার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করে দিয়েছেন। আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে রমজান আলী। তাকে রমজান চাচা বলেই ওনারা ডাকেন। আর ঘটনাটি যখন ঘটে তখন 1987 সাল, 1987 সালের শরৎকালের ঘটনা। বাংলাদেশের প্রেক্ষাপটে শরৎকালে আমরা দেখতে পাই যে নদী নালা খাল বিল এগুলো আস্তে আস্তে শুকিয়ে আসে, আর তখন গ্রামের মানুষরা মাছ ধরতে খুব ভালোবাসে, আর তখন মাছ অনেক পাওয়াও যায়, এটাও তো সত্য। আর ওই গ্রামের এই রমজান চাচা উনি সাধারণত সিজনাল ব্যবসা করতেন, মানে বিভিন্ন সিজনে যে ব্যবসাটা সেই ব্যবসাটা উনি করতেন। আর মাছ ধরা ওনার খুব বিশাল একটা মানে প্যাশন বা নেশা, যেটাই আমরা বলি না কেন, সেটা ছিল।
উনি রাতের বেলা মাছ ধরতে খুব পছন্দ করতেন। আর শরৎকালে তখন যেভাবে উনি সাধারণত মাছ ধরতেন, বিভিন্ন মানে নালাগুলোর যেদিক দিয়ে স্রোত যায়, সেখানে মাছ ধরার কিছু ফাঁদ, আমরা স্থানীয় ভাষায় এটাকে, যেমন আমাদের ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে এইগুলোকে আমরা ঘূর্ণি বলি, কুষ্টিয়া অঞ্চলে এগুলোকে বৃত্তি বলে। এক একটা জায়গায় এক এক রকম নাম। তো যেহেতু কুষ্টিয়াতে ওখানে বৃত্তি বলে, আর আমাকে বৃত্তি নামেই ওই জিনিসটার নাম বলেছেন, আমি বৃত্তিই বলছি আর কি। তো বেশ কিছু বৃত্তি উনি ওনার কিছু কিছু জায়গায় পেতে রাখতেন। সাধারণত দেখা যেত যে একজন মানুষ যে জায়গাগুলোতে এই বৃত্তিগুলো পাতেন, অন্য কেউ আবার সেখানে পাতেন না। মানে এক একজনের এক একটা জায়গা নির্দিষ্ট ছিল যে ইনি এই জায়গায় পাতবেন, আর একজন আরেক জায়গায় পাতবে, বা নিজেদের কিছু এলাকা আলাদা ভাগ করা ছিল আর কি। তো উনি এরকমই একটা জায়গায় উনি কয়েকটা বৃত্তি পাততেন। বৃত্তিগুলো এমন যে স্রোত যেদিকে যাচ্ছে সেদিক দিয়ে মাছ যদি আসতে থাকে, মাছ ওগুলোর মধ্যে ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না, আর পরবর্তীতে ওখান থেকে মাছগুলো সংগ্রহ করা যায় অনায়াসেই। তো উনি সাধারণত যে কাজটি করতেন, বিকেল বেলা উনি বেশ কিছু বৃত্তি বিভিন্ন জায়গায় উনি রেখে দিয়ে আসতেন। রাত 10টার পরে একবার যেতেন, গিয়ে উনি ওই বিকেল থেকে রাত 10টা পর্যন্ত যত, বা তার যাওয়ার আগ পর্যন্ত যতগুলো মাছ ধরা পড়তো সেগুলো নিয়ে আসতেন। সকালবেলা একবারে কেন যেতেন না, কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা যেত স্রোতের সাথে বিভিন্ন সাপ ঢুকে পড়তো। সাপ ঢুকে পড়লে কি হতো, সাপ নিজেও আটকে যেত এবং আটক অবস্থায় বিভিন্ন মাছ খেয়ে ফেলতো এবং পুরো বৃত্তিটা নষ্ট হয়ে যেত আর কি। এই কারণে ওই রাতের বেলা একবার যেত। আর অনেক সময় দেখা যেত মাছ অনেক সময় চুরিও হয়ে যেত। এই কারণে দুইবার মাছ সংগ্রহ করতে, এক হচ্ছে রাতের বেলা আর একটা হচ্ছে ভোরবেলা। তো ভালোই মাছ পাচ্ছিলেন। বেশ কিছুদিন যাবত উনি খেয়াল করলেন যে রাতের বেলা মাছ সংগ্রহ করে আসার পর আবার যখন ওই বৃত্তিটা পেতে আসেন একই জায়গায়, ভোরবেলা গিয়ে উনি ওই বৃত্তির মধ্যে কোনো মাছ পান না। শুরুতে উনি মনে করেছিলেন হয়তোবা অন্য কেউ মাছ চুরি করে নিয়ে যায়। এই কারণে উনি ভোরবেলা, মানে যেই সময়টাতে সাধারণত অন্যেরা মাছ সংগ্রহ করতে আসে, এই সময়ের কিছু সময় আগে উনি গিয়ে বসে থাকেন দূরে, যে কাউকে দেখা যায় কিনা। কিন্তু উনি কাউকে দেখতে পান না, মানে তখন কোনো লোক আসেইনি। কিন্তু এরপরে গিয়ে যখন উনি ওনার বৃত্তিটা তোলেন, দেখে যে কোনো মাছ নেই, বা থাকলেও খুব একটা দুইটা বা খুবই কম আর কি, যেটা হওয়ারই কথা না। তার মানে হচ্ছে যে উনি আসারও আরো আগে কেউ এসে এইখান থেকে মাছ চুরি করে নিয়ে যায়। তাহলে ওনাকে আরো আগে আসতে হবে। উনি আরো আগে আসেন, তারপরে উনি কাউকে দেখতে পান না। তখন চিন্তা করেন এবার অনেক রাত থাকতেই আসতে হবে, নিশ্চয়ই চোর গভীর রাতে এসে মাছগুলো চুরি করে নিয়ে যায়। যেই ভাবা সেই কাজ। এক রাতে উনি হাতে একটা টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে উনি যেখানে বৃত্তি পেতেছেন সেখান থেকে একটু দূরে একটা গাছের নিচে ঘাপটি মেরে বসে থাকেন। উনি যখন আসছেন তখন কিন্তু টর্চ লাইট জ্বালাননি, কারণ টর্চ লাইট যদি উনি জ্বালাতে জ্বালাতে আসেন, দূর থেকে হয়তো বা চোরেরা বুঝতে পারবে যে কেউ একজন আসছে। এই জন্য উনি টর্চ লাইট জ্বালাননি, মোটামুটি চাঁদের আলোতে যতটুকু দেখা যায় সেভাবেই পথ মানে চিনে চিনে উনি এসে ওই গাছের নিচে চুপটি করে বসে আছেন। রাত প্রায় 3টা কি 3:30। হঠাৎ উনি দেখতে পান যে দুটো বাচ্চা ছেলে, বয়স 5 থেকে 7 বছর হবে এমন। এই বাচ্চা ছেলে দুটি তারা ওই বৃত্তির কাছাকাছি এসেছে। একজনের হাতে একটা খালই কোনগুলো বলি আমরা, বেত বা বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ ঝুড়ি বিশেষ, যার মধ্যে বাজার রাখা যায়, মাছ রাখা যায়, এমন হাত দিয়ে ধরার জন্য উপরে এক ধরনের একটা অর্ধচন্দ্রাকৃতির একটা হ্যান্ডেলের মতো রয়েছে। আপনারা যারা গ্রামে আছেন বা কখনো গ্রামে ছিলেন তারা এই ধরনের জিনিসের সাথে পরিচিত আছেন অবশ্যই। তো একটা বাচ্চার হাতে এরকম খালইয়ের মতো, আর একটা বাচ্চার হাত খালি। উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে যে এই দুটো বাচ্চা, তারা ওই একজন
ডাঙার উপরে দাঁড়িয়ে আছে, আর একজন পানিতে কিছুটা নেমেছে আর কি, কিছুটা না মানে পানি তো খুব বেশি না, সর্বোচ্চ হাঁটু পানিরও কম আর কি, বা হাঁটু পানিরও কম, হ্যাঁ এটাই। তো এখন একজন কি করছে, ওই বৃত্তিটা হাত দিয়ে ধরে ডাঙাতে নিয়ে আসছে, ডাঙাতে নিয়ে আসার পর দুজন মিলে সেখান থেকে মাছ বের করছে এবং ওই সেই খালইয়ের মধ্যে রাখছে। আবার যেই ছেলেটা পানির মধ্যে নেমেছে সে আবার পানিতে গিয়ে অন্য আর একটা বৃত্তি নিয়ে আসছে। তখন উনি চিন্তা করলেন, যদি আগে গিয়ে পানির ছেলেটাকে ধরি তাহলে ডাঙার ছেলেটা পালিয়ে যাবে। প্রথমে যে কাজটা করতে হবে, আগে ডাঙার ছেলেটাকে ধরতে হবে, আর পানির ছেলেটা খুব সহজেই তো দৌড়তে পার হতে পারবে না, পরে এটাকে ধরেই আমি ওই অন্য পানির ভিতরে থাকা ওই ছেলেটাকে ধরবো। যে চিন্তা সেই কাজ, উনি চুপে চুপে গিয়ে খপ করে ওই ছেলেটাকে ধরে ফেলেন। এবং ধরার পর ওই ছেলেটা না কোনো সাউন্ড করে না যে আমাকে ছেড়ে দেন, কেন ধরলেন, বা এরকম হবে না, আর মাছ চুরি করবো না, কিচ্ছু বলে না, চুপ। উনি কিন্তু দূর থেকে একটা বিষয় লক্ষ্য করছিলেন, এই দুটো ছেলে যে আসলো, একজন মাছ মানে নিয়ে আসছে, দুজন মিলে মাছ বের করছে, আবার ঝুড়িতে রেখে আবার আরেকজন মাছ মানে সংগ্রহের জন্য আর একটা বৃত্তি নিয়ে আসছে, এরা কিন্তু দুজনের সাথে কোনো কথা বলছে না। উনি কিন্তু এটা খেয়াল করেছেন, কিন্তু উনি চিন্তা করেছেন যে হয়তোবা শব্দ করলে যদি লোকজন টের পেয়ে যায়, তাহলে এই জন্য হয়তোবা তারা কথা বলছে না। তো উনি যখন ওই একটা ছেলেকে ধরেছেন, ধরে ওই দৌড় দিয়ে গিয়ে পানির মধ্যে নেমে ওই ছেলেটাকেও ধরে ফেলেন। এবং ওনার একটা পরিকল্পনা ছিল যে এই দুটো বাচ্চা ছেলেকে উনি সাথে নিয়ে যাবেন এখন বাড়িতে, সকালবেলা তাদের বাড়িতে খবর পাঠাবেন, তার বাবা মাকে ডেকে পাঠাবেন এবং তাদের কাছে নালিশ দেবেন যে তাদের ছেলে মাছ চুরি করে। উনি ওই দুটো ছেলেকে ধরে নিয়ে আসছেন। তো উনি চিন্তা করলেন যে দুটো ছেলে তো আসলে হেঁটে তাদের সাথে, মানে তাদেরকে দুই হাত ধরে মানে ধরে হেঁটে হেঁটে আসছেন, তো আসলে উনি তো অনেক উঁচা লম্বা মানুষ ছিলেন, তো ওনার পায়ের স্টেপ আর ওদের পায়ের স্টেপ তো এক না, ওরা তো আস্তে আস্তে হাঁটে বা পায়ের স্টেপ তো ছোট ছোট। উনি চিন্তা করলেন যে এই দুটোকে কাঁধের উপর উঠিয়ে নিই, তারপর আমি বড় বড় কদম ফেলে বাড়িতে চলে যাই। যেভাবে সেই কাজ, উনি দুই হাত দিয়ে দুটা বাচ্চাকে উঁচু করে কাঁধের উপর বসিয়ে ফেললেন। কারণ ওনার শরীর অবশ্য অনেক শক্তি ছিল, আর দুটো বাচ্চাও হালকা ছিল, বাচ্চা মানুষের ওজন আর কতই হবে। উনি হেঁটে চলছেন। উনি কিন্তু ঘুণাক্ষরেও একটা বিষয় টের পাননি যে এই যে রাত, এত রাত্রে এই বাচ্চাগুলো কোত্থেকে আসবে। এই বাচ্চাগুলো একজন আরেকজনের সাথে কথাও বলছে না, আজব ব্যাপার, কি বোবা নাকি? উনি কিন্তু এই বিষয়টা আসলে ওনার মাথায় আসে না, কারণ উনি মাছ চোর ধরতে পেরেছেন, উনি এতটাই রাগান্বিত ছিলেন ওদের উপরে, বা এইসব বিষয় আসলে ওনার মাথায় কাজ করেনি। উনি যখন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছেন, তখন উনি ফিল করছিলেন ওই যে কাঁধে থাকা দুটো বাচ্চা ছেলে, মনে হচ্ছে যে এদের ওজন ক্রমশ বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে হয় যে এমন ভারী হয়ে যাচ্ছে তারা দুজন, তাদেরকে আর মানে উনি কাঁধে নিয়ে হাঁটতে পারছেন না। কিন্তু এমনটা না যে তাদের শরীরের সাইজ বড় হয়ে যাচ্ছে বিষয়টা, বা তারা মোটা হয়ে যায়, এমনটা না। উনি বুঝতে পারছিলেন যে ওরা আকারে একই রকম আছে, কিন্তু তাহলে ওজন কেন বাড়ছে? উনি আরো একটা বিষয় ফিল করেন, সেটি হচ্ছে ওদের শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং দুই হাত দিয়ে যে মানে ওনার দুই হাত দিয়ে ওই বাচ্চাদেরকে ধরে রেখেছেন, বাচ্চাদের দুই হাত, মনে হচ্ছে যে এই ধরে রাখার কারণে ওনার হাত দুটিও অবশ হয়ে যাচ্ছে। তখন উনি বুঝতে পারেন যে এই বাচ্চাগুলোকে আসলেই মানুষ, এত রাত্রে ওরা কোত্থেকে আসলো? রাত 3টার সময় তো এত ছোট বাচ্চার এখানে আসার কথা ছিল না, তাহলে কোত্থেকে এলো এরা? আর এদের শরীর এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। উনি তখন বুঝতে পারেন যে আসলে নিশ্চয়ই এই দুটি কোনো দুষ্টু জিন হবে বা খারাপ কিছু হবে। তখন দ্রুত উনি ওই দুটিকে ঘাট থেকে নামিয়েই বাড়ির দিকে দেন এক দৌড়। দৌড় দেওয়ার সময় পেছন দিকে তাকান, তাকিয়ে দেখেন ওই দুটি বাচ্চাও তার পেছনে পেছনে দৌড়িয়ে আসছে, মানে তাকে ধাওয়া করছে, কিন্তু ওরা কিন্তু কোনো কথা বলছে না। অনেক সময় বলে না যে তোকে দেখে নেব, আজকে বেঁচে গেলি,
এইটা ছিল বলে, নাহলে তোকে মেরে ফেলতাম। কোনো সাউন্ড করছে না, একদম চুপ। কিন্তু তারা শুরু থেকেই চুপ। রমজান চাচা তো দৌড়িয়ে বাড়িতে চলে আসে, বাড়ির উঠোনে এসে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির লোকজন আসে, সে দেখে ওনার এই অবস্থা। ওই দুটো বাচ্চাকে কিন্তু আর তারা পরিবারের লোকজন আর দেখেন। সকালবেলা রমজান চাচার জ্ঞান ফেরার পর ওনার শরীরে প্রচন্ড জ্বর এবং ডায়রিয়া শুরু হয়েছে। ওনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি করার পর ডাক্তাররা বিভিন্ন ওষুধ টষুধ দিয়েছে। কিছুটা ভালো হলে ওনাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর ওনার অবস্থা আবার খারাপ হয়, আবার হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে যখন আবার কিছুটা উন্নতি হয় অবস্থার, আবার যখন বাড়িতে নিয়ে আসা হয় আবার একই সমস্যা। তখন তাকে কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে আসা হয়। সদর হসপিটালে একই অবস্থা। ট্রিটমেন্টের পরে কিছুটা ভালো হয়, হসপিটাল থেকে যখন ছেড়ে দিয়েছে বাড়িতে আসার পর একই অবস্থা। তাকে যখন আবার কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তখন ডাক্তাররা পরামর্শ দেন তাকে ঢাকায় নিয়ে যেতে, ঢাকায় নিয়ে ভালো কোনো হসপিটালে তাকে ট্রিটমেন্ট করাতে। এখানে তাদের আর ট্রিটমেন্ট নেই। এই কারণে নেই, ডাক্তাররা সাধারণ ফ্লু মানে জ্বর এবং ডায়রিয়ার ওষুধ দিয়েছে, কিন্তু তারা তো এর বাইরে এই রোগের কারণ কি এটা তারা ধরতে পারছে না, যার কারণে সে ভালো হচ্ছে না। এখন তাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়, উনি বাড়িতে চলে আসেন। বেশ কিছু কবিরাজ দেখানো হয়। কবিরাজরা বলেন তোমার উপর জিনের প্রভাব পড়েছে, যার ফলে এই অবস্থা হয়েছে। কিন্তু কবিরাজদের ঝাড়ফুঁকেও তার কোনো উপকার হচ্ছিল না। সবাই পরামর্শ দেয় যে তার যেই সহায় সম্পত্তিগুলো আছে সেগুলো বিক্রি করে দিয়ে বা বন্ধক রেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হোক। কিন্তু উনি বুঝতে পারেন উনি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তা না হলে সাধারণ জ্বর বা ডায়রিয়াতে একটা মানুষের এরকম অবস্থা হওয়ার কথা নয়। আর যেহেতু ওনার সাথে একটা প্যারানরমাল ঘটনা ঘটেছে, সুতরাং উনি আর হয়তোবা বাঁচবেন না। ওনার 1 বছর বয়সী একটি কন্যা সন্তান ছিল। এখন সব সম্পত্তি যদি উনি বিক্রি করে ট্রিটমেন্ট করেন এবং উনি যদি ভালো না হন, মারা যান, তাহলে এদের কি অবস্থা হবে? উনি এই চিন্তা করে খুবই ভেঙে পড়েন। এক রাতে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে অনেক কান্নাকাটি করেন। আল্লাহর কাছে উনি কাঁদতে থাকেন এবং বলতে থাকেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আমি যদি সহায় সম্পত্তি বিক্রি করে আমি যদি ট্রিটমেন্ট করি, তাহলে যদি সুস্থ হয়েও যাই, তাহলে আমরা মাথা গোজার ঠাইটাও তো আর পাবো না। আর যদি আমি সুস্থ না হই, মারা যাই, তাহলে আমার শিশু সন্তান এবং আমার ওয়াইফের কি হবে? তারা তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তখন উনি এরকম কান্নাকাটি করেন আল্লাহ তাআলার দরবারে। যেহেতু ফজরের নামাজের অনেক দেরি ছিল, এর মধ্যে নামাজ পড়া শেষে উনি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়েছেন এবং ঘুমের মধ্যে উনি একজন ব্যক্তিকে স্বপ্ন দেখেন। উনি বড় বড় দাড়িওয়ালা, সাদা পাগড়ি, সাদা জুব্বা পরা একজন মানুষকে দেখেন। ওই মানুষটি এসে বলছে যে, রমজান আলী, তোমার অবস্থা তো ভালো না, তুমি তো মনে হয় আর বাঁচবা না। জানি না আল্লাহ তোমার হায়াত কতদিন রেখেছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে তুমি আর বাঁচবা না, কারণ তোমার অনেক ক্ষতি করে ফেলেছে ওই দুষ্টু জিনেরা। ওরা অনেক শক্তিশালী এবং খারাপ জিন ছিল, ওরা তোমার খুবই ক্ষতি করেছে। রমজান চাচা ঘুমের মধ্যে ওই ব্যক্তিকে দেখে ওনার মনে হচ্ছিল যে এনাকে উনি এর আগেও কোথাও দেখেছেন, কিন্তু কোথায় দেখেছেন উনি সেটা বুঝতে পারছেন না। এখন রমজান চাচা ঘুমের মধ্যে ওই লোকটিকে পা জড়িয়ে ধরে খুব রিকোয়েস্ট করেন যে, হুজুর, আমি যদি মারা যাই আমার সন্তানদের কি হবে, আমার ওয়াইফের কি হবে, আমাকে আপনি সুস্থ হওয়ার কোনো পথ বাতলিয়ে দেন। তখন উনি বলেন যে আসলে তোমার যে ক্ষতি হয়েছে আমার পক্ষে সম্ভব নয়, শুধু আমার পক্ষে কেন, কোনো মানুষ বা জিনের পক্ষেও সম্ভব নয় তোমার এই অবস্থা থেকে ফেরত নিয়ে আসা, যদি আল্লাহ তাআলা সাহায্য না করেন। তবে আমি তোমাকে
একটা পথ বাতলাতে পারি, কিন্তু আমি জানি না এটা তোমার উপকারে লাগবে কিনা, কারণ তোমার যে সমস্যা হয়েছে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। তখন রমজান চাচা ঘুমের মধ্যেই, ওই স্বপ্নের মধ্যেই বলছেন তার সাথে যে ঠিক আছে হুজুর আপনি বলেন কি। তখন ওই যে মুরব্বী লোকটি তিনি হাত থেকে মানে হাতে একটি গাছকে দেখান, বলে যে তুমি ফজরের নামাজের পর তুমি তোমার বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছ রয়েছে, তাল গাছের গোড়ায় চলে যাবা, সেখানে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে এই গাছটি দেখতে পাবা। এই গাছটি তুমি তুলে নিয়ে আসবা, তুলে নিয়ে আসার পর এই গাছের শেকড় বেটে তুমি খাবা। আল্লাহ তাআলা চাহেন তো উপকার হবে, আর যদি না হয় তাহলে অন্য কোনো কিছুতে তোমার আর কোনো উপকারে আসবে না। এরপর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি সত্যি ফজরের নামাজের পর ওনার বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছ রয়েছে, তাল গাছের নিচে বেশ ঝোপঝাড় রয়েছে। উনি ওই ঝোপঝাড়ের কাছে যাওয়ার সাথে সাথে ওই গাছটি তিনি দেখতে পান, এবং ওই গাছটি তুলে, ওটা তো মানে বেশ অনেকগুলো গাছ ছিল ওখানে, গাছটি তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসার পর ওইটা শিকড় বেটে উনি খান। এভাবে যখন উনি প্রতিনিয়ত খাচ্ছিলেন, আস্তে আস্তে ওনার অবস্থার উন্নতি হচ্ছিল, এবং একটা পর্যায়ে সত্যি উনি পুরোপুরি ভালো হয়ে যান। এরপরে উনি একবার ওই যে সেই মুরব্বী তাকে স্বপ্নে দেখেন। মুরব্বী স্বপ্নে তাকে বলছে, রমজান আলী তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন রমজান আলী বলে, জি হুজুর আমি আপনাকে চিনতে পেরেছি। তখন রমজান আলীকে উনি বলেন যে আসলে আমি তো অনেক দূরে ছিলাম, তোমার অবস্থা সম্পর্কে আমার জানা ছিল না। আমি যখন খবর পাই তখন চলে আসি এবং এসে দেখি তোমার অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমার যেটা জানা ছিল সেটা আমি তোমাকে বলেছি এবং আল্লাহ তাআলা তোমাকে মাফ করেছেন, এখানে আমার কোনো হাত নেই। আর তুমি এই যে যেই গাছটা চিনলা, যদি এই ধরনের সমস্যা অন্য কারোর মধ্যে দেখো তাহলে তুমি এটা দিয়ে মানুষকে ট্রিটমেন্ট করো, তারা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, মোস্তফা বিপ্লব ভাই রমজান চাচার সাথে দেখা করেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে যে চেনা চেনা মনে হচ্ছিল যে লোকটিকে স্বপ্নে দেখা, তাকে কি আপনি আসলেই চিনতে পেরেছেন? তখন বলে, হ্যাঁ আমি চিনতে পেরেছি। আমি অনেক ছোটবেলায় আমাদের বাড়িতে কিছু মানুষদেরকে আসতে দেখতাম। আমার বাবা অনেক পরহেজগার মানুষ ছিলেন, বেশ কিছু লোক আমাদের বাড়িতে আসতেন। তার মধ্যে আমি শুনেছি কয়েকজন জিনও নাকি আসতো। আমি যেই মানুষগুলোকে আসতে দেখতাম তার মধ্যে উনি একজন, তবে উনি অন্যদের থেকে একটু ব্যতিক্রম ছিল। উনি কারোর সাথে তেমন কথা বলতেন না, আমার বাবার সাথে দেখা করতেন, কি বলতেন আমি জানি না, এবং উনি কিছু খেতেনও না। উনি আসতেন খুবই অল্প সময়ের জন্য আসতেন, আবার চলে যেতেন। এভাবে বেশ অনেকবার ওনাকে আমি দেখেছি অনেক ছোটবেলায়। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর, যেহেতু আমার বাবা আমাকে শিশু বয়সেই রেখেই মারা গিয়েছিলেন, তারপরে ওনাকে আমি কখনো দেখিনি। এই স্বপ্নে ওনাকে আমি প্রথম দেখেছি। প্রিয় লিসেনার্স, ইনি ছিল একজন খুব ভালো একটা জিন, যিনি তার বাবার শিষ্য ছিলেন। এই রমজান চাচার বাবার শিষ্য ছিলেন আর কি। তো ওনার বাবা মারা যাওয়ার পরে তিনি আর আসেননি, কিন্তু যেহেতু তার গুরুর সন্তানের এই করুণ অবস্থা, এই খবর যখন উনি পান তখন তিনি আসেন। কিন্তু রমজান চাচা তো আসলে সামনাসামনি জিন দেখে অভ্যস্ত নন, উনি তো আবার অসুস্থ ছিলেন। হঠাৎ করে জিন দেখে যদি উনি ভয় পেয়ে যান, আরো অসুস্থ হন, এই জন্য স্বপ্নের মাধ্যমে এসে তার এই সমস্যার সমাধানের জন্য তিনি পথ বাতলে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছিলেন। প্রিয় লিসেনার্স, তারাগুনিয়া গ্রামে রমজান চাচা এখনো জীবিত আছেন এবং এই ধরনের ছোট ছোট সমস্যার ট্রিটমেন্ট উনি এখনো করেন। আপনারা কেউ চাইলে রমজান চাচার সাথে দেখা করতে পারবেন, এই ঘটনার সত্যতাও যাচাই করে আসতে পারবেন। ধন্যবাদ মোস্তফা বিপ্লব ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আর ধন্যবাদ লিসেনারদেরকেও যারা কষ্ট করে ধৈর্য ধরে ঘটনাটি শুনলেন। ধন্যবাদ রমজান চাচাকে, যিনি এখনো মানুষদেরকে উপকার করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি
আজ থেকে প্রায় 5-7 বছর আগের একটি ঘটনা। শেরপুর জেলার এক ছোট্ট শহরে রিক্সা চালক সোহেল তার সাহসের জন্য পরিচিত ছিল। রাত বিরাতে যাত্রী নিয়ে যাওয়া, নির্জন রাস্তা পার হওয়া, এসব তার কাছে সাধারণ একটি ব্যাপার ছিল। কিন্তু 2012 সালের এক বর্ষার রাতে এমন একটি ঘটনা ঘটেছিল যা তার জীবন চিরদিনের জন্য বদলে দেয়। রাত তখন প্রায় 1। শহরের রাস্তা প্রায় ফাঁকা, টিপ টিপ বৃষ্টি পড়ছে। সোহেল রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ দুজন লোক তার কাছে এসে বলল, ভাই, একটা লাশ হাসপাতালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। সোহেল প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তারা দ্বিগুণ ভাড়া দেওয়ার কথা বললে সোহেল রাজি হয়ে যায়। একটি সাদা কাপড়ে মোড়ানো লাশ রিক্সার পেছনে তুলে দেওয়া হল। লোক দুজন বলল, আমরা পেছনে আসি। সোহেল রিক্সা চালাতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর সে লক্ষ্য করলো পিছনে আসার কথা বলা দুই লোক নেই পেছনে। চারপাশে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। হঠাৎ তার মনে হলো রিক্সার ওজন যেন বেড়ে গেছে, প্যাডেল চালাতে তার খুব কষ্ট হচ্ছে। সে পেছনে তাকিয়ে দেখলো সাদা কাপড়ের নিচে কিছু একটা নড়ছে। তার বুক যেন কেঁপে উঠল। সে মনে করলো হয়তো বৃষ্টির কারণে কাপড় নড়ছে। নিজেকে এইভাবে সে বোঝানোর চেষ্টা করল, কিন্তু আরো কিছু দূর এগোতেই সে স্পষ্ট শুনতে পেল পানি পানি, ঠিক কর্কশ্বর কণ্ঠ। সোহেল ভয়ে ঘামতে লাগলো। সে ভাবলো হয়তো ভুল শুনেছে, কিন্তু একটু পরে আবারও সেই একই শব্দ ভেসে এলো, আমাকে নামিয়ে দাও। এবার সে রিক্সা থামিয়ে পেছনে তাকাল। সাদা কাপড় আগের চেয়ে অনেকটা সরে গেছে। ভিতর থেকে কালচে একটি হাত বেরিয়ে আছে। সোহেলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত রিক্সা চালাতে শুরু করলো। হাসপাতাল আর মাত্র কয়েক কিলোমিটার দূরেই ছিল, কিন্তু তখনও রিক্সার ঘন্টা নিজে নিজেই বাজতে শুরু করলো, টিং 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 করে। চারপাশে কেউ নেই, বৃষ্টিও থেমে গেছে। হঠাৎ সে অনুভব করলো কেউ তার কাঁধে ঠান্ডা হাত রেখেছে। পিছনে তাকানোর সাহস তার ছিল না। আর ঠিক তখনই কানের কাছে ফিসফিস করে একটি কণ্ঠস্বর বলল, আমি হাসপাতালে যেতে চাই না। সোহেল চিৎকার দিয়ে রিক্সা থেকে লাফ দিল। রিক্সাটি নিজে নিজেই কয়েক গজ সামনে এগিয়ে গেল, গিয়েই থেমে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে রাস্তার পাশেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর হাসপাতালের কয়েকজন কর্মচারী সেখানে পৌঁছালো। তারা এসে কাপড় সরাতেই অবাক হয়ে গেল। লাশের মুখ ছিল এক অদ্ভুত হাসি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি ছিল মৃত ব্যক্তির 2 চোখ সম্পূর্ণ খোলা। হাসপাতালের কর্মচারীরা জানালো এই লোকটি কয়েক ঘন্টা আগেই মারা গেছে। সোহেল কাঁপা কণ্ঠে পুরো ঘটনাটা বলল। তারা কেউ বিশ্বাস করল না, কিন্তু যখন লাশটি মর্গে নেওয়া হচ্ছিল তখন উপস্থিত সবাই স্পষ্ট শুনতে পেল রিক্সার ঘন্টা আবার নিস্তেজ কেন জানি না বেজে উঠল। সেদিনের পর সোহেল আর কখনো রাতের বেলা একা লাশ বহন করেনি। কয়েকদিন পর সেটি হাসপাতালের পিছনের গ্যারেজে পাওয়া যায়। আর সোহেলের সেই পুরনো রিক্সাটি হাসপাতালের পেছনে পাওয়া যায়। সোহেল দাবি করেছিল যে ঘটনাটি ঘটেছিল সে ওখান থেকে রিক্সাটি ফেলেই পালিয়েছিল। সেই ঘটনার প্রায় 3 মাস কেটে যায়। সোহেল আর রাতের বেলা রিক্সা চালাতো না। সন্ধ্যা নামলেই সে বাড়ি ফিরে যেত, কিন্তু তার জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রতিদিন রাত 1টার দিকে সে একই শব্দ শুনত, ঠিক রিক্সার ঘন্টার শব্দ। প্রথমে সে ভাবলো হয়তো তার মনের ভুল, কিন্তু এক রাতে তার স্ত্রী সেই শব্দ শুনে জেগে উঠল। এত রাতে কে রিক্সা চালাচ্ছে? সোহেলের বুক ধুক ধুক করে উঠল। সে জানালার ফাঁক দিয়ে বাহিরে তাকালো। রাস্তার মাঝে একটি পুরনো রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সার সিটে সাদা কাপড়ে ঢাকা একজন বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। সোহেল ভয়ে জানালা বন্ধ করে দিল। পরের দিন সকালে বাইরে গিয়ে দেখলো রাস্তায় মধ্যে
কাদার মধ্যে রিক্সার টায়ারের দাগ রয়েছে, কিন্তু আশেপাশের কেউ রাতে কোনো রিক্সা দেখেনি। এরপর একদিন সে সিদ্ধান্ত নিল ঘটনার রহস্য খুঁজে বের করে। সে হাসপাতালে গিয়ে পুরনো রেকর্ড দেখতে চাইল। অনেক অনুরোধের পর এক বৃদ্ধ কর্মচারী তাকে তথ্য দিলেন। মৃত লোকটির নাম ছিল রহিম উদ্দিন। কয়েক বছর আগে তার ছেলে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু পথে অ্যাম্বুলেন্স না পেয়ে রিক্সা করে আনার সময় রহিম মারা যায়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে লেখা ছিল মৃত্যুর সময় নিয়ে অসঙ্গতি রয়েছে। বৃদ্ধ কর্মচারী একটু নিচু গলায় বললেন, সেই রাত থেকে মর্গের আশপাশে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। সোহেলের শরীর যেন কেঁপে উঠল। সেদিন রাতেই আবারও সেই ঘন্টার শব্দ শোনা গেল, কিন্তু এবার শব্দটা তার বাড়ির সামনে নয়। শব্দটা আসছিল গ্রামের পুরনো কবরস্থানের দিক থেকে। ভয়কে উপেক্ষা করে সোহেল টর্চ নিয়ে এগোলো। কবরস্থানের ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস যেন বইতে শুরু করলো। হঠাৎ টর্চের আলো এসে দেখলো সেই একই রিক্সা। রিক্সার উপর সাদা কাপড়ে ঢাকা একটি লাশ, আর রিক্সার পাশে দাঁড়িয়ে আছে দুজন লোক। সেই দুজন যারা সেদিন রাতে লাশ তুলে দিয়েছিল, কিন্তু তাদের চোখ দুটো সম্পূর্ণ সাদা, চোখে কোনো মনি নেই। তারা একসঙ্গে বলল, হাসপাতালে পৌঁছানো হয়নি, এখনো পৌঁছানো হয়নি। সোহেলের হাত থেকে টর্চটি মাটিতে পড়ে গেল, আর ঠিক তখনই সাদা কাপড়ে ধীরে ধীরে সরে যেতে লাগলো। ভিতর থেকে একটি মৃতদেহ উঠে বসলো। তার মুখে সেই একই ভয়ঙ্কর হাসি, আর সে ফিসফিস করে বলল, আমাকে পৌঁছে দাও। সোহেল প্রাণপণে দৌড়াতে লাগলো। পিছনে তাকানোর সাহস তার ছিল না, কিন্তু দৌড়ানোর সময় সে শুনতে পাচ্ছিল যে টিং টিং শব্দ, আর রিক্সার টাকার শব্দ যেন তার ঠিক পিছন থেকেই আসছে। পরের দিন ভোরে গ্রামের মানুষ সোহেলকে কবরস্থানের বাইরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার জামার পিছনে কাদামাখা একটি হাতের ছাপ ছিল, যেন কেউ তাকে শক্ত করে ধরে রেখেছিল। সোহেল আর কখনো সেই ঘটনার কথা প্রকাশ্যে বলেনি, তবে গ্রামের বয়স্করা এখনো বলে, বর্ষার রাতে যদি কোনো নির্জন রাস্তায় হঠাৎ রিক্সার ঘন্টার শব্দ শোনা যায়, তাহলে পিছনে তাকানো উচিত, কারণ হয়তো সেই লাশবাহী রিক্সা এখনো তার শেষ যাত্রা শেষ করতে পারেনি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।